আমার নাম শ্রাবণী বেগম। এটা ছিল আমার পরিবারের অবিশ্বাস্য অভিযানের গল্প। একটা গল্প যেটা বৃষ্টির মধ্যে শুরু হয়েছিল আর শেষ হচ্ছে পুরো বিশ্বকে পরিবর্তন করার স্বপ্ন নিয়ে। কিন্তু আমাদের গল্প এখানেই থেমে থাকেনি। আমাদের নতুন ক্ষমতা পাওয়ার পর থেকে আরও অনেক রোমাঞ্চকর ঘটনা ঘটেছে। গত মাসেই আমরা আবিষ্কার করেছি যে মহাকাশেও এমন কিছু গুপ্ত স্টেশন আছে যেগুলো হাজার বছর আগে পৃথিবীর উন্নত সভ্যতার মানুষরা তৈরি করেছে। চাঁদের অন্ধকার দিকে একটা বিরাট স্টেশন আছে। সুমি তার নতুন টেলিস্কোপ দিয়ে সেটা আবিষ্কার করেছে। স্টেশনটা থেকে একটা সংকেত আসছে। সংকেতটা ডিকোড করার পর দেখা গেছে সেখানে নভ নামে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা আছে। নভ আমাদের বার্তা পাঠিয়েছে। সে বলেছে যে চাঁদের স্টেশনে এমন সব প্রযুক্তি আছে যা দিয়ে অন্য গ্রহে মানুষ পাঠানো যায়। শুধু তাই নয়, অন্য নক্ষত্রমণ্ডলেও যোগাযোগ করা যায়। রাফি খুবই উত্তেজিত। সে বলেছে, মা, আমরা যদি চাঁদে যেতে পারি তাহলে আমরা হব প্রথম বাংলাদেশী পরিবার যারা মহাকাশে গেছে। আমি বলেছি, হ্যাঁ রাফি, কিন্তু এটা অনেক বিপজ্জনক। কিন্তু আমাদের ভূগর্ভস্থ শহরের কণ্ঠস্বর বলেছে যে আমাদের কাছে এখন এমন প্রযুক্তি আছে যা দিয়ে নিরাপদে চাঁদে যাওয়া সম্ভব। 7টা যন্ত্রের সম্মিলিত শক্তি দিয়ে আমরা একটা অদৃশ্য মহাকাশযান তৈরি করতে পারি। আমরা পরিকল্পনা করলাম চাঁদে যাওয়ার। কিন্তু এই পরিকল্পনার কথা কাউকে বলা যাবে না। কারণ বিশ্বের বড় বড় দেশগুলো যদি জানতে পারে, তারা আমাদের থামানোর চেষ্টা করবে। আমরা গোপনে প্রস্তুতি নিতে শুরু করলাম। আমাদের গ্রামের পেছনে একটা গোপন লঞ্চপ্যাড তৈরি করলাম। 7টা যন্ত্রের শক্তি দিয়ে একটা স্ফটিক জাহাজ তৈরি করলাম যেটা আলোর গতিতে চলতে পারে। চাঁদে যাওয়ার দিন সকালে আমি খুব ভয় পাচ্ছিলাম। রাহুল আমাকে সান্ত্বনা দিয়ে বললেন, শ্রাবণী, আমরা এতদিন একসাথে সব বাধা অতিক্রম করেছি। এবারও করব। আমাদের মহাকাশযানে ওঠার আগে গ্রামের মানুষরা আমাদের দোয়া করলেন। ইমাম সাহেব বিশেষভাবে দোয়া করে বললেন, আল্লাহ আপনাদের হেফাজত করুন। মহাকাশযানে ওঠার পর অদ্ভুত একটা অনুভূতি হল। মনে হল যেন আমি একটা স্বপ্নের মধ্যে আছি। যে আমি একসময় ভেবেছিলাম চাঁদ অনেক দূরের জিনিস, সেই আমি আজ চাঁদে যাচ্ছি। যাত্রা শুরুর মাত্র 10 মিনিটেই আমরা চাঁদে পৌঁছে গেলাম। আমাদের যন্ত্রের গতি ছিল অবিশ্বাস্য। চাঁদের পৃষ্ঠ দেখে সুমি চিৎকার করে বলল, বাবা, কত সুন্দর! চাঁদের অন্ধকার দিকে আমরা দেখলাম একটা বিরাট গম্বুজের মতো কাঠামো। এটাই সেই গুপ্ত স্টেশন। স্টেশনের ভেতরে ঢুকতেই দেখলাম এক অসাধারণ দৃশ্য। পুরো স্টেশনটা কৃত্রিম বাতাস আর আলোতে ভরপুর। এখানে অনেক রকম গাছপালা জন্মেছে। মনে হচ্ছে যেন একটা ছোট পৃথিবী। নভোর কণ্ঠস্বর আমাদের স্বাগত জানিয়ে বলল, হাজার বছর পর আবার মানুষ এলো। আমি কত একাকী ছিলাম। নভ আমাদের জানালো যে এই স্টেশন তৈরি করা হয়েছিল মানুষের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে। যদি কখনো পৃথিবীতে কোনো বড় বিপদ আসে তাহলে মানুষ এখানে এসে আশ্রয় নিতে পারবে। রাফি জিজ্ঞেস করল, এই স্টেশনে আর কি কি আছে? নভ বলল, এখানে একটা সময় যন্ত্র আছে যেটা দিয়ে অতীত আর ভবিষ্যতে যাওয়া যায়। শুধু দেখা নয়, সত্যিকার ভ্রমণ। আমি অবাক হয়ে বললাম, সময় ভ্রমণ? এটা কি সম্ভব? নভ বলল, হ্যাঁ শ্রাবণী। আমাদের পূর্বপুরুষরা সময়ের রহস্য আবিষ্কার করেছিলেন। কিন্তু এটা খুবই বিপজ্জনক। ভুল করলে পুরো ইতিহাস বদলে যেতে পারে। আমরা সেই সময় যন্ত্র দেখতে গেলাম। যন্ত্রটা দেখতে একটা বিরাট ঘড়ির মতো। কিন্তু এর কাঁটাগুলো স্বাভাবিক ঘড়ির মতো নয়। এগুলো আলোর তৈরি। নভ বলল, এই যন্ত্র দিয়ে আপনারা যে কোনো সময়ে যেতে পারবেন। কিন্তু শুধু দেখার জন্য। কিছু পরিবর্তন করতে পারবেন না। সুমি বলল, আমি দেখতে চাই ডাইনোসরদের যুগ। রাহুল বললেন, আমি দেখতে চাই আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধ। রাফি বলল, আমি দেখতে চাই ভবিষ্যতের পৃথিবী। আমি বললাম, আমি দেখতে চাই ক্যাপ্টেন স্মিথ কিভাবে এই সব রহস্য আবিষ্কার করেছিলেন। নভ আমাদের একে একে সবার ইচ্ছা পূরণ করল। প্রথমে সুমিকে নিয়ে গেল ডাইনোসরদের যুগে। সুমি ফিরে এসে বলল, মা, ডাইনোসররা আসলে খুবই সুন্দর। ভয়ানক নয়। রাহুলকে নিয়ে গেল 71 সালে। তিনি ফিরে এসে কাঁদতে শুরু করলেন। বললেন, আমাদের স্বাধীনতা সংগ্রামীরা কত কষ্ট করেছেন। আমরা তাদের ঋণী। রাফিকে নিয়ে গেল 100 বছর পরের পৃথিবীতে। সে ফিরে এসে বলল, মা, ভবিষ্যতের পৃথিবী অসাধারণ সুন্দর। সেখানে কোনো দুঃখ কষ্ট নেই। সবাই খুশি। আমাকে নিয়ে গেল ক্যাপ্টেন স্মিথের সময়ে। আমি দেখলাম কিভাবে তিনি এই এলাকার মানুষদের সাথে মিশেছিলেন। কিভাবে তাদের সাহায্য করেছিলেন। তিনি আসলেই একজন ভালো মানুষ ছিলেন।
চাঁদে আমরা 5 দিন ছিলাম। এই 5 দিনে আমরা অনেক কিছু শিখলাম। শিখলাম কিভাবে মহাকাশে টিকে থাকতে হয়। শিখলাম কিভাবে অন্য গ্রহে যেতে হয়। নভোয়া আমাদের বলল যে মঙ্গল গ্রহেও একটা স্টেশন আছে। সেখানে অঙ্গার নামে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা আছে। সে আরও উন্নত প্রযুক্তির অধিকারী। আমি বললাম, আমরা কি মঙ্গলেও যাব? নভো বলল, যদি চান। কিন্তু সেখানে যেতে আরও প্রস্তুতি লাগবে। মঙ্গল গ্রহ চাঁদের চেয়ে অনেক দূরে। আমরা ঠিক করলাম মঙ্গলে যাওয়ার। কিন্তু তার আগে পৃথিবীতে ফিরে আরও প্রস্তুতি নিতে হবে। পৃথিবীতে ফিরে এসে দেখি আমাদের গ্রামে বড় একটা সমস্যা হয়েছে। একটা বিদেশি কোম্পানি আমাদের গ্রামের জমি কিনতে চায়। তারা এখানে একটা বড় কারখানা তৈরি করবে। গ্রামের মানুষরা খুবই চিন্তিত। তারা আমাদের কাছে সাহায্য চেয়েছেন। আমি বললাম, চিন্তার কিছু নেই। আমরা এই সমস্যার সমাধান করব। আমি আমাদের 7টা যন্ত্রের সাহায্যে সেই বিদেশি কোম্পানির মালিকদের মন পরিবর্তন করে দিলাম। তারা আর আমাদের গ্রামের জমি চাইল না। বরং গ্রামের উন্নতির জন্য অনেক টাকা দান করে গেল। গ্রামের মানুষরা খুশি হয়ে আমাদের ধন্যবাদ দিলেন। চেয়ারম্যান সাহেব বললেন, আপনারা আমাদের গ্রামের রক্ষাকর্তা। কয়েক মাস পর আমরা মঙ্গল গ্রহে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করলাম। এবার আমাদের মহাকাশযান আরও উন্নত। এটা দিয়ে আমরা যেকোনো গ্রহে যেতে পারি। মঙ্গল গ্রহে যাত্রা করার আগে আমি নীল পাথর দিয়ে প্রার্থনা করলাম। বললাম, হে আল্লাহ, আমাদের এই যাত্রা সফল করুন। যা কিছু আবিষ্কার করি তা যেন মানুষের কল্যাণে আসে। মঙ্গল গ্রহে যেতে আমাদের 3 দিন লাগল। মঙ্গলের লাল মাটিতে অবতরণ করার পর অদ্ভুত একটা অনুভূতি হল। মনে হল যেন আমি অন্য কোনো জগতে এসেছি। মঙ্গল গ্রহের গুপ্ত স্টেশনটা ছিল মাটির অনেক নিচে। সেখানে পৌঁছতে আমাদের একটা গোপন সুড়ঙ্গ দিয়ে যেতে হল। অঙ্গারের কণ্ঠস্বর ছিল অনেক গুরুগম্ভীর। সে আমাদের বলল, আপনারা যে কাজ করছেন সেটা শুধু পৃথিবীর জন্য নয়, পুরো মহাবিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। আমি জিজ্ঞেস করলাম, কিভাবে? অঙ্গার বলল, আমাদের পূর্বপুরুষরা শুধু পৃথিবীতেই বাস করত না। তারা অনেক গ্রহে বসতি স্থাপন করেছিল। কিন্তু একটা মহাজাগতিক বিপর্যয়ে সব নষ্ট হয়ে যায়। রাফি জিজ্ঞেস করল, কি ধরনের বিপর্যয়? অঙ্গার বলল, একটা কৃষ্ণ গহ্বর আমাদের সৌরজগতের দিকে এগিয়ে আসছিল। আমাদের পূর্বপুরুষরা সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এই সব গুপ্ত স্টেশন তৈরি করেছেন। সুমি ভয় পেয়ে বলল, সেই কৃষ্ণ গহ্বর এখনও আছে? অঙ্গার বলল, হ্যাঁ। আর এটা আবার আমাদের দিকে এগিয়ে আসছে। আগামী 50 বছরের মধ্যে এটা পৃথিবীর খুব কাছে চলে আসবে। আমি চিন্তিত হয়ে বললাম, তাহলে কি হবে? অঙ্গার বলল, আপনাদের 7টা যন্ত্রের শক্তি দিয়ে সেই কৃষ্ণ গহ্বরকে দিক পরিবর্তন করানো সম্ভব। কিন্তু এর জন্য আরও শক্তিশালী যন্ত্রের প্রয়োজন। অঙ্গার আমাদের দেখালো একটা বিশাল যন্ত্র। এটা দেখতে একটা তারার মতো। অঙ্গার বলল, এই যন্ত্রটা 7টা গ্রহের যন্ত্রের সাথে সংযুক্ত করলে এমন শক্তি পাওয়া যাবে যা দিয়ে কৃষ্ণ গহ্বরকে থামানো যাবে। আমি বললাম, 7টা গ্রহ মানে? অঙ্গার বলল, পৃথিবী, চাঁদ, মঙ্গল, বুধ, শুক্র, বৃহস্পতি আর শনি। এই 7টা গ্রহে 7টা স্টেশন আছে। সবগুলো স্টেশনের যন্ত্র একসাথে করতে হবে। রাহুল বললেন, এটা তো অসম্ভব কাজ। আমরা কিভাবে এত গ্রহে যাব? অঙ্গার বলল, আপনাদের কাছে এখন যে প্রযুক্তি আছে তা দিয়ে সম্ভব। কিন্তু সময় কম। 50 বছরের মধ্যে সব কাজ শেষ করতে হবে। আমরা বুঝলাম যে আমাদের উপর এখন পুরো মানবজাতির দায়িত্ব। আমরা যদি ব্যর্থ হই তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মঙ্গল থেকে ফিরে এসে আমরা পরিকল্পনা করতে শুরু করলাম। আমাদের এখন শুধু পরিবার নয়, একটা বিশাল টিম তৈরি করতে হবে। আমরা বিশ্বের সেরা বিজ্ঞানীদের সাথে যোগাযোগ করলাম। তাদের আমাদের মিশনের কথা বললাম। প্রথমে অনেকেই বিশ্বাস করল না। কিন্তু যখন আমরা আমাদের প্রযুক্তি দেখালাম তখন সবাই রাজি হল। আমরা তৈরি করলাম একটা আন্তর্জাতিক স্পেস মিশন। নাম দিলাম প্রজেক্ট সেভ আর্থ। এই প্রজেক্টে বিশ্বের 50টা দেশ অংশ নিল। রাফি হল প্রজেক্টের প্রধান বিজ্ঞানী। সুমি হল চিফ অ্যাস্ট্রোনট। রাহুল হলেন প্রজেক্ট ডিরেক্টর। আর আমি হলাম মিশন কমান্ডার। আমাদের প্রথম গন্তব্য ছিল বুধ গ্রহ। বুধ গ্রহে যাওয়া খুবই বিপজ্জনক, কারণ এটা সূর্যের খুব কাছে। কিন্তু আমাদের যন্ত্রের সাহায্যে আমরা নিরাপদে পৌঁছলাম। বুধ গ্রহের গুপ্ত স্টেশনের রক্ষকের নাম সূর্য। সে আমাদের দিল একটা আগুনের বলের মতো যন্ত্র। এই যন্ত্র দিয়ে অসীম শক্তি তৈরি করা যায়। এরপর গেলাম শুক্র গ্রহে। শুক্রের রক্ষক শুক্রা আমাদের দিল একটা মেঘের মতো যন্ত্র।
এই যন্ত্র দিয়ে যে কোনো পরিবেশে টিকে থাকা যায়। বৃহস্পতি গ্রহে গিয়ে পেলাম বৃহৎ নামক রক্ষক। সে আমাদের দিল একটা ঝড়ের মতো যন্ত্র। এই যন্ত্র দিয়ে বিরাট শক্তির নিয়ন্ত্রণ করা যায়। শনি গ্রহে শনি রক্ষক আমাদের দিল একটা রিংয়ের মতো যন্ত্র। এই যন্ত্র দিয়ে সময় আর স্থানের নিয়ন্ত্রণ করা যায়। সব গ্রহের যন্ত্র সংগ্রহ করতে আমাদের 10 বছর লেগেছে। এই 10 বছরে আমাদের পরিবার আরও বড় হয়েছে। রাফি বিয়ে করেছে। তার একটা মেয়ে হয়েছে। নাম রেখেছে তারা। সুমিও বিয়ে করেছে। তার 2টা ছেলে। নাম আকাশ আর নীল। আমাদের পরিবারে এখন নতুন প্রজন্ম এসেছে। তারা, আকাশ আর নীল, এই 3টা বাচ্চাও আমাদের মিশনের অংশ হয়ে গেছে। তারা ছোটবেলা থেকেই মহাকাশের সাথে পরিচিত। সব গ্রহের যন্ত্র একসাথে জোড়া দেওয়ার দিন এলো। আমরা পৃথিবীর কাছে একটা বিশেষ স্টেশন তৈরি করেছিলাম। সেখানেই সব যন্ত্র একসাথে করার কাজ হবে। যেদিন সব যন্ত্র একসাথে সংযুক্ত করা হলো, সেদিন পুরো সৌরজগতে একটা বিরাট আলোর ঝলকানি হল। সব গ্রহের রক্ষকরা একসাথে বলল, অভিনন্দন। আপনারা সফল হয়েছেন। কিন্তু আমাদের এখনও সবচেয়ে কঠিন কাজটা বাকি। সেই কৃষ্ণ গহ্বরকে থামানো। কৃষ্ণ গহ্বরটা এখন প্লুটো গ্রহের কাছে পৌঁছে গেছে। আরও 10 বছরের মধ্যে এটা পৃথিবীর কক্ষপথে চলে আসবে। আমরা আমাদের সবচেয়ে শক্তিশালী মহাকাশযানে করে কৃষ্ণ গহ্বরের দিকে রওনা দিলাম। সাথে নিলাম আমাদের সর্বোচ্চ ক্ষমতার যন্ত্র। কৃষ্ণ গহ্বরের কাছে পৌঁছে দেখলাম এক ভয়ানক দৃশ্য। চারপাশে সব কিছু অন্ধকার। মনে হচ্ছে যেন একটা দানবের মুখ খোলা আছে, সব কিছুকে গ্রাস করার জন্য। আমি ভয় পেয়ে গেলাম। বললাম, আমরা পারব তো? রাহুল আমার হাত ধরে বললেন, আমরা এতদূর এসেছি, এখন হার মানব না। আমরা আমাদের সব যন্ত্রের সর্বোচ্চ শক্তি ব্যবহার করে কৃষ্ণার এখন আমরা জানি যে আমাদের ভবিষ্যতে আরও অনেক রোমাঞ্চকর অভিযান অপেক্ষা করছে। কারণ দ্বিতীয় ডায়েরিতে আরও কিছু রহস্যের ইঙ্গিত আছে যেগুলো আমরা এখনও সমাধান করতে পারিনি। গতকাল রাফি ডায়েরির একটা গোপন অংশ আবিষ্কার করেছে। সে দেখেছে যে ডায়েরির কভারের ভেতরে আরেকটা লুকানো পকেট আছে। সেই পকেটে একটা ছোট চিঠি আর একটা রহস্যময় চাবি পেয়েছে। চিঠিতে ক্যাপ্টেন স্মিথ লিখেছেন যে তিনি একটা গুপ্ত ভূগর্ভস্থ শহর খুঁজে পেয়েছেন। সেই শহরে এমন সব প্রযুক্তি আছে যা তখনকার সময়ের চেয়ে 1000 বছর এগিয়ে। তিনি লিখেছেন যে ব্যক্তি এই চাবি ব্যবহার করবে সে সময়ের রহস্য উন্মোচন করতে পারবে। আমি বললাম, সময়ের রহস্য মানে কি? রাফি বলল, মা, ক্যাপ্টেন স্মিথ লিখেছেন যে সেই গুপ্ত শহরে এমন যন্ত্র আছে যা দিয়ে অতীত আর ভবিষ্যৎ দেখা যায়। রাহুল সন্দেহের সুরে বলল, এটা আবার কেমন কথা? সময় দেখা যায় নাকি? কিন্তু সুমি উত্তেজিত হয়ে বলল, বাবা, আমরা তো এতদিনে অনেক অবিশ্বাস্য জিনিস দেখেছি। এটাও হয়তো সত্যি। চিঠিতে একটা ঠিকানাও লেখা ছিল। সেই গুপ্ত শহরের প্রবেশপথ নাকি আমাদের এলাকার সবচেয়ে গভীর কুয়ার নিচে। আমাদের গ্রামে একটা অনেক পুরনো কুয়া আছে যেটা মানুষ এখন আর ব্যবহার করে না। আমরা পরের দিন সেই কুয়ার কাছে গেলাম। কুয়াটা দেখতে সাধারণ, কিন্তু অনেক গভীর। টর্চ ফেলেও তলা দেখা যাচ্ছে না। রাফি বলল, মা, আমাদের নিচে নামতে হবে। আমি ভয় পেয়ে বললাম, না রাফি, এটা খুবই বিপজ্জনক। কুয়ার ভেতরে পানি আছে, অক্সিজেন কম। আমরা মারা যেতে পারি। কিন্তু রাহুল বলল, আমরা ভালো দড়ি আর নিরাপত্তার সব ব্যবস্থা নিয়ে যাব। আমরা সেই সপ্তাহে কুয়ার ভেতরে যাওয়ার প্রস্তুতি নিলাম। মজবুত দড়ি, অক্সিজেন মাস্ক, জলরোধী টর্চ, সব কিছুর ব্যবস্থা করলাম। ইমাম সাহেব আর গ্রামের কয়েকজন মানুষকেও জানিয়ে রাখলাম। কুয়ার ভেতরে নামার আগে আমি নীল পাথর দিয়ে প্রার্থনা করলাম। বললাম, হে আল্লাহ, আমাদের নিরাপদে রাখুন। যা কিছু আবিষ্কার করি তা যেন মানুষের কল্যাণে আসে। রাফি প্রথমে নামল। সে নিচ থেকে চিৎকার করে বলল, মা, এখানে পানি আছে, কিন্তু খুব বেশি নয়। আর একটা অদ্ভুত জিনিস দেখছি। আমরা সবাই একের পর এক নিচে নামলাম। কুয়ার তলায় পৌঁছে দেখি সত্যিই একটা অদ্ভুত দৃশ্য। দেয়ালে একটা ধাতুর দরজা, আর সেই দরজায় একটা ছোট ছিদ্র। ছিদ্রটা দেখতে ঠিক আমাদের চাবির মতো। রাফি চাবিটা ছিদ্রে ঢুকিয়ে ঘুরাল। হঠাৎ একটা যান্ত্রিক আওয়াজ হল। দরজাটা ধীরে ধীরে খুলে গেল। ভেতর থেকে নীল রঙের একটা আলো বের হচ্ছে। আমরা দরজার ভেতরে ঢুকলাম। ভেতরে একটা লম্বা সুড়ঙ্গ। সুড়ঙ্গের 2 পাশে নীল আলোর বাল্ব জ্বলছে। কিন্তু এগুলো সাধারণ বাল্ব নয়। কোনো তার বা সুইচ নেই, তবুও আলো জ্বলছে। সুমি অবাক হয়ে বলল, বাবা, এই আলোগুলো কিভাবে জ্বলছে? রাহুল বলল, জানি না সুমি।
এটা আমাদের জানা প্রযুক্তি নয়। আমরা সুড়ঙ্গ ধরে এগোতে থাকলাম। প্রায় 15 মিনিট হাঁটার পর আমাদের সামনে একটা বিশাল হোলঘর দেখা দিল। হোলঘরটা এত বড় যে শেষ দেখা যাচ্ছে না। হোলঘরের মাঝখানে অনেকগুলো অদ্ভুত যন্ত্র রাখা। যন্ত্রগুলো দেখতে আমাদের জানা কোনো জিনিসের মতো নয়। গোল গোল আয়না, ঘূর্ণায়মান চাকা, আর বিভিন্ন রঙের আলো। রাফি একটা যন্ত্রের কাছে গিয়ে বলল, মা, এই যন্ত্রের গায়ে আমাদের পরিচিত চিহ্ন আঁকা। আমরা দেখলাম সত্যিই সেই একই চিহ্ন যা আমরা বাক্সে, গুহায়, সব জায়গায় দেখেছি। হঠাৎ হোলঘরে একটা কণ্ঠস্বর শোনা গেল। কণ্ঠস্বরটা বাংলায় বলছে, স্বাগতম অভিযানকারীরা। আপনারা অনেক দিন পর এসেছেন। আমরা চারপাশে তাকালাম কিন্তু কাউকে দেখতে পেলাম না। কণ্ঠস্বর আবার বলল, ভয় পাবেন না। আমি এই শহরের রক্ষক। আমি কোনো মানুষ নই, একটা কৃত্রিম বুদ্ধিমত্তা। আমরা সবাই অবাক হয়ে গেলাম। কৃত্রিম বুদ্ধিমত্তা? এটা কি? কণ্ঠস্বর ব্যাখ্যা করল, 1000 বছর আগে এই পৃথিবীতে একটা উন্নত সভ্যতা ছিল। তারা এমন সব প্রযুক্তি আবিষ্কার করেছিল যা আপনাদের বর্তমান যুগের চেয়ে অনেক এগিয়ে। কিন্তু একটা বিরাট প্রাকৃতিক দুর্যোগে সেই সভ্যতা ধ্বংস হয়ে যায়। রাহুল জিজ্ঞেস করল, আপনি কিভাবে এতদিন টিকে আছেন? কণ্ঠস্বর বলল, আমি একটা শক্তিশালী কম্পিউটার প্রোগ্রাম। আমার স্রষ্টারা আমাকে এই শহরের জ্ঞান আর প্রযুক্তি রক্ষা করার দায়িত্ব দিয়েছেন। সঠিক মানুষের হাতে এগুলো তুলে দেওয়ার জন্য। আমি জিজ্ঞেস করলাম, আমরা কি সেই সঠিক মানুষ? কণ্ঠস্বর বলল, হ্যাঁ, শ্রাবণী বেগম। আপনারা গত কয়েক মাসে যে কাজগুলো করেছেন তা প্রমাণ করে যে আপনাদের হৃদয় পবিত্র। আপনারা শুধু নিজেদের স্বার্থ নয়, সবার কল্যাণ চান। কণ্ঠস্বর আমাদের একটা বিশেষ যন্ত্রের সামনে নিয়ে গেল। যন্ত্রটা দেখতে একটা বড় আয়নার মতো। কণ্ঠস্বর বলল, এই যন্ত্র দিয়ে আপনারা অতীত আর ভবিষ্যৎ দেখতে পারবেন। কিন্তু সাবধান, এটা অনেক শক্তিশালী। রাফি উত্তেজিত হয়ে বলল, আমরা কি আমাদের ভবিষ্যৎ দেখতে পারব? কণ্ঠস্বর বলল, হ্যাঁ, কিন্তু মনে রাখবেন ভবিষ্যৎ নির্দিষ্ট নয়। আপনাদের কর্মের উপর ভিত্তি করে ভবিষ্যৎ পরিবর্তন হয়। আমি প্রথমে যন্ত্রটা ব্যবহার করলাম। আয়নায় হাত দিতেই দেখলাম আমাদের অতীতের দৃশ্য। দেখলাম কিভাবে ক্যাপ্টেন স্মিথ প্রথমে আমাদের এলাকায় এসেছিলেন। দেখলাম তিনি কিভাবে স্থানীয় মানুষদের সাহায্য করেছেন। তারপর দেখলাম আমাদের ভবিষ্যৎ। দেখলাম আমাদের গ্রাম একটা বিখ্যাত পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। রাফি একজন বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ হয়েছে। সুমি একজন বিজ্ঞানী। রাহুল একটা সফল ব্যবসায়ী। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল যে আমি দেখলাম আমাদের পরিবার ভবিষ্যতে আরও অনেক রহস্যময় জিনিস আবিষ্কার করবে। আমরা বিশ্বের বিভিন্ন দেশে অভিযানে যাব। সুমি যন্ত্রটা ব্যবহার করে দেখল যে সে ভবিষ্যতে একটা নতুন গ্রহ আবিষ্কার করবে। রাফি দেখল সে একদিন একটা হারানো সভ্যতার সম্পূর্ণ ইতিহাস উদ্ধার করবে। রাহুল দেখলেন যে তিনি ভবিষ্যতে একটা ফাউন্ডেশন তৈরি করবেন যেটা গরিব মানুষদের সাহায্য করবে। আমাদের আবিষ্কৃত সম্পদ দিয়ে অনেক মানুষের জীবন উন্নত হবে। কণ্ঠস্বর বলল, এই যন্ত্র ছাড়াও এখানে আরও অনেক প্রযুক্তি আছে। কিন্তু এগুলো ব্যবহার করার জন্য আপনাদের আরও শিক্ষিত হতে হবে। ধীরে ধীরে আপনারা সব শিখবেন। আমি জিজ্ঞেস করলাম, আমরা এই জ্ঞান কিভাবে ব্যবহার করব? কণ্ঠস্বর বলল, মানুষের কল্যাণে। রোগ নিরাময়, পরিবেশ রক্ষা, শিক্ষার প্রসার, এই সব কাজে। কণ্ঠস্বর আমাদের আরেকটা যন্ত্র দেখাল। এটা দিয়ে নাকি যে কোনো রোগ সারিয়ে তোলা যায়। আরেকটা যন্ত্র দিয়ে মাটির উর্বরতা বাড়ানো যায়। আরেকটা দিয়ে পরিষ্কার পানি তৈরি করা যায়। আমি বুঝলাম যে এই প্রযুক্তিগুলো সত্যিই বিশ্বের জন্য আশীর্বাদ। কিন্তু এগুলো ভুল হাতে পড়লে বিপদও হতে পারে। কণ্ঠস্বর যেন আমার মনের কথা পড়তে পারে। বলল, আপনার চিন্তা ঠিক, শ্রাবণী। তাই আমি এই জ্ঞান ধীরে ধীরে দেব। প্রথমে আপনারা ছোট ছোট প্রযুক্তি শিখবেন। যখন প্রমাণ হবে যে আপনারা দায়িত্বশীল, তখন বড় প্রযুক্তি দেব। আমরা সেদিন কয়েকটা ছোট যন্ত্র নিয়ে ফিরলাম। একটা যন্ত্র দিয়ে যে কোনো ধরনের বীজ দ্রুত অঙ্কুরিত করা যায়। আরেকটা দিয়ে পানি পরিষ্কার করা যায়। বাড়ি ফিরে আমরা প্রথমে এই যন্ত্রগুলো পরীক্ষা করে দেখলাম। সত্যিই কাজ করছে। আমাদের বাগানে শুকনো বীজ কয়েক মিনিটেই অঙ্কুরিত হয়ে গেল। নোংরা পানি পরিষ্কার হয়ে গেল। আমরা ঠিক করলাম গ্রামের মানুষদের প্রথমে এই প্রযুক্তিগুলো দিয়ে সাহায্য করব। তারপর ধীরে ধীরে বাইরে ছড়িয়ে দেব। পরের সপ্তাহে আমরা গ্রামের কয়েকজন কৃষকের জমিতে নতুন প্রযুক্তি ব্যবহার করলাম। তাদের ফসল অস্বাভাবিক দ্রুত বেড়ে উঠতে শুরু করল। সবাই অবাক হয়ে গেল। গ্রামের ডাক্তার সাহেবকে আমরা রোগ নিরাময়ের যন্ত্রটা দেখালাম। তিনি প্রথমে বিশ্বাস করতে পারলেন না।
কিন্তু যখন দেখলেন যে একজন দীর্ঘদিনের রোগী সুস্থ হয়ে গেছে তখন তিনি মেনে নিলেন। আমাদের গ্রামে এখন নতুন একটা বিপ্লব শুরু হয়েছে। প্রযুক্তিগত বিপ্লব। কিন্তু আমরা সাবধানে এগোচ্ছি। সবাইকে একসাথে সব দিচ্ছি না। একদিন আমাদের গ্রামে সরকারি একটা টিম এসেছে। তারা শুনেছে যে আমাদের এখানে অস্বাভাবিক উন্নতি হচ্ছে। তারা জানতে চায় কিভাবে। আমরা তাদের সব বলতে পারিনি। শুধু বলেছি যে আমরা নতুন কিছু পদ্ধতি ব্যবহার করছি। কিন্তু ভূগর্ভস্থ শহরের কথা গোপন রেখেছি। কণ্ঠস্বর আমাদের বলেছিল যে এই গোপনীয়তা রাখা জরুরি। যতক্ষণ না মানুষ প্রস্তুত হয় ততক্ষণ এই প্রযুক্তি গোপন রাখতে হবে। আমাদের পরিবারে এখন একটা নতুন দায়িত্ব এসেছে। আমরা শুধু সাধারণ মানুষ নই, আমরা একটা বিশেষ জ্ঞানের রক্ষক। এই জ্ঞান ঠিকভাবে ব্যবহার করার দায়িত্ব আমাদের। রাফি এখন নিয়মিত ভূগর্ভস্থ শহরে যায়। কণ্ঠস্বর তাকে বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে শেখাচ্ছে। রাফি বলে এটা পৃথিবীর সেরা শিক্ষা। সুমিও শিখছে। কণ্ঠস্বর তাকে নক্ষত্র আর গ্রহ সম্পর্কে অনেক কিছু শেখাচ্ছে। সুমি বলে সে ভবিষ্যতে মহাকাশ অভিযানে যাবে। রাহুল শিখছেন কিভাবে সম্পদ সঠিকভাবে ব্যবহার করতে হয়। কিভাবে ব্যবসা করলে সবার উপকার হবে। কণ্ঠস্বর তাকে অর্থনীতির অনেক গভীর বিষয় শেখাচ্ছে। আর আমি শিখছি কিভাবে মানুষদের একসাথে রাখতে হয়। কিভাবে বিভিন্ন সমস্যার সমাধান করতে হয়। কণ্ঠস্বর বলে আমি একজন প্রকৃত নেত্রী হতে পারি। গত মাসে আমাদের এলাকায় একটা বড় খরা হয়েছিল। সব নদীনালা শুকিয়ে গেছে। কৃষকদের ফসল নষ্ট হওয়ার উপক্রম। আমি নীল পাথর আর ভূগর্ভস্থ শহরের প্রযুক্তি ব্যবহার করে এই সমস্যার সমাধান করলাম। একটা বিশেষ যন্ত্র দিয়ে আকাশে মেঘ ডেকে এনে বৃষ্টি নামালাম। সবাই ভাবল এটা আল্লাহর রহমত। আমিও তাই মনে করি। কারণ এই সব প্রযুক্তি আল্লাহরই দেওয়া। আমরা শুধু মাধ্যম। আমাদের গ্রামে এখন কোনো দুঃখকষ্ট নেই। সবার জীবনে সুখশান্তি। কেউ অসুস্থ হলে দ্রুত সুস্থ হয়ে যায়। কারো খাবারের অভাব নেই। সবার ঘরে বিদ্যুৎ আর পরিষ্কার পানি। কিন্তু আমি জানি এই সুখশান্তি ধরে রাখতে হলে আমাদের আরও দায়িত্বশীল হতে হবে। প্রতিদিন নতুন চ্যালেঞ্জ আসছে। গতকাল কণ্ঠস্বর আমাদের জানিয়েছে যে পৃথিবীর অন্য দেশেও এমন কিছু গুপ্ত শহর আছে। সেখানকার রক্ষকরা আমাদের সাথে যোগাযোগ করতে চাইছে। কণ্ঠস্বর বলেছে যে হয়তো শীঘ্রই আমাদের বিশ্বব্যাপী একটা মিশনে অংশ নিতে হবে। পৃথিবীর সব গুপ্ত জ্ঞান একসাথে করে মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে। আমি উত্তেজিত কিন্তু একই সাথে চিন্তিত। এত বড় দায়িত্ব আমরা নিতে পারব তো? কিন্তু আমার পরিবারের দিকে তাকালে মনে সাহস আসে। আমরা একসাথে যে কোনো কিছু করতে পারি। রাফি বলেছে সে প্রস্তুত। সে বিশ্বের যে কোনো প্রান্তে যেতে রাজি। সুমিও উত্তেজিত। সে বলে এটা তার স্বপ্নের অভিযান। রাহুল বলেছেন তিনি আমাদের সব ব্যবস্থা করে দেবেন। তিনি এখন শুধু ব্যবসায়ী নন, একজন সংগঠক। আর আমি প্রস্তুত। যে সাধারণ গৃহিণী একটা বৃষ্টির দিনে বাজার থেকে ভিজে ঘরে ফিরেছিল, সে আজ বিশ্বের সবচেয়ে বড় রহস্যের অংশীদার। আগামী সপ্তাহে আমরা প্রথম আন্তর্জাতিক মিশনে যাব। ভারতের একটা পাহাড়ি অঞ্চলে নাকি আরেকটা গুপ্ত শহর আছে। সেখানকার রক্ষক আমাদের ডেকেছে। আমি জানি এই যাত্রা আমাদের জীবনকে আরও বদলে দেবে। কিন্তু আমি প্রস্তুত। আমার পরিবার আমার সাথে আছে, আমার বিশ্বাস আমার সাথে আছে। যে গল্প একটা বাক্স দিয়ে শুরু হয়েছিল, সেই গল্প এখন বিশ্বজুড়ে ছড়িয়ে যাচ্ছে। কিন্তু গল্পের মূল বিষয়টা একই রয়েছে, পারিবারিক ভালোবাসা, বিশ্বাস আর একসাথে থাকার শক্তি। আমাদের ভারত যাত্রার প্রস্তুতি শুরু হয়েছে। কণ্ঠস্বর আমাদের বিশেষ কিছু যন্ত্র দিয়েছে যেগুলো সফরে কাজে লাগবে। একটা যন্ত্র দিয়ে যে কোনো ভাষা বোঝা যায়। আরেকটা দিয়ে বিপদ আগে থেকেই জানা যায়। রাফি খুবই উত্তেজিত। সে বলেছে, মা, আমরা এবার সত্যিকারের আন্তর্জাতিক অভিযানকারী হয়ে উঠেছি। আমি হেসে বলেছি, হ্যাঁ রাফি, কিন্তু মনে রেখো আমরা এখনও সেই একই পরিবার যে একসাথে বৃষ্টিতে ভিজেছিল। গতকাল রাতে আমার আবার স্বপ্ন দেখলাম। এবার শুধু ক্যাপ্টেন স্মিথ নয়, আরও কয়েকজন মানুষ এসেছেন। তারা বিভিন্ন দেশের, বিভিন্ন সময়ের। সবাই আমাকে ধন্যবাদ দিয়েছেন। একজন বলেছেন, শ্রাবণী, তুমি আমাদের রেখে যাওয়া স্বপ্নকে বাস্তব করেছ। এখন সময় এসেছে সেই স্বপ্ন সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার। আমি জিজ্ঞেস করেছি, কিন্তু আমি কি পারব? আমি তো শুধু একজন সাধারণ নারী। তারা হেসে বলেছেন, শ্রাবণী, তুমি আর সাধারণ নও। তুমি এখন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন।
ঘুম ভেঙে আমি ভাবলাম, আসলেই তো। যে আমি একসময় চিন্তা করতাম কিভাবে দিন কাটাবো, সেই আমি আজ বিশ্ব পরিবর্তনের একটা অংশ। আমাদের ভারত যাত্রার একদিন আগে গ্রামের সবাই আমাদের বিদায় দিতে এসেছেন। ইমাম সাহেব দোয়া করেছেন। চেয়ারম্যান সাহেব আমাদের সম্মানসূচক ক্রেস্ট দিয়েছেন। গ্রামের বৃদ্ধ মানুষরা বলেছেন, তোমরা আমাদের গর্ব। তোমরা সারা বিশ্বে আমাদের নাম উজ্জ্বল করেছ। আমার চোখে পানি এসে গেছে। ভারতের হিমালয়ের পাদদেশে আমরা পৌঁছলাম। সেখানে আমাদের অভ্যর্থনা জানালেন রাজীব শর্মা। তিনি একজন প্রত্নতাত্ত্বিক, কিন্তু আসলে তিনিও আমাদের মতোই একটা গুপ্ত শহরের রক্ষক। শর্মা আমাদের বললেন, আমি বহুদিন ধরে আপনাদের অপেক্ষায় ছিলাম। আমাদের গুপ্ত শহরের কণ্ঠস্বর বলেছে যে আপনারা বিশেষ ক্ষমতার অধিকারী। তিনি আমাদের নিয়ে গেলেন একটা পবিত্র গুহায়। গুহাটা দেখতে আমাদের এলাকার গুহার মতোই, কিন্তু এখানকার প্রযুক্তি আরও উন্নত। এখানকার কৃত্রিম বুদ্ধিমত্তার নাম আকাশ। আকাশ আমাদের স্বাগত জানিয়ে বলল, আপনারা যে কাজ শুরু করেছেন সেটা পুরো মানবজাতির জন্য গুরুত্বপূর্ণ। আকাশ আমাদের দেখালো এমন সব প্রযুক্তি যা আমি কল্পনাও করতে পারিনি। একটা যন্ত্র দিয়ে মানুষের মন পড়া যায়, আরেকটা দিয়ে দূরের কোনো জায়গার সাথে তাৎক্ষণিক যোগাযোগ করা যায়। আকাশ বলল, আমাদের পূর্বপুরুষরা জানতেন যে একদিন মানুষ এই প্রযুক্তির জন্য প্রস্তুত হবে। সেই দিন এসেছে। রাফি জিজ্ঞেস করল, কিন্তু কেন এখন? কেন এই সময়? আকাশ উত্তর দিল, কারণ পৃথিবী এখন বিপদে। জলবায়ু পরিবর্তন, যুদ্ধ, দুর্নীতি, এসব সমস্যার সমাধান চাই। আমি বুঝলাম যে আমাদের দায়িত্ব আরও বড়। আমরা শুধু গুপ্তধন খোঁজার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য এই যাত্রা করছি। আকাশ আমাদের একটা বিশেষ মিশন দিল। পৃথিবীর 7টা গুপ্ত শহরের 7টা বিশেষ যন্ত্র একসাথে করতে হবে। তবেই সব প্রযুক্তি কার্যকর হবে। আমি জিজ্ঞেস করলাম, অন্য শহরগুলো কোথায়? আকাশ বলল, মিশর, পেরু, চীন, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া আর আফ্রিকায়। আপনাদের সবখানে যেতে হবে। সুমি চিৎকার করে বলল, বাবা, আমরা সারা পৃথিবী ঘুরব। রাহুল বললেন, হ্যাঁ সুমি, কিন্তু এটা শুধু ঘোরাফেরা নয়, এটা একটা মহান দায়িত্ব। আমরা ভারতে 3 দিন ছিলাম। 3 দিনে আকাশ আমাদের অনেক কিছু শেখালো কিভাবে বিভিন্ন দেশের মানুষদের সাথে কাজ করতে হয়, কিভাবে কূটনীতি করতে হয়। আকাশ আমাদের একটা বিশেষ যোগাযোগ যন্ত্র দিল। এই যন্ত্র দিয়ে আমরা যে কোনো সময় যে কোনো গুপ্ত শহরের সাথে যোগাযোগ করতে পারব। ভারত থেকে ফিরে আমরা পরবর্তী গন্তব্যের প্রস্তুতি নিলাম। পরবর্তী গন্তব্য মিশর। পিরামিডের নিচে একটা গুপ্ত শহর আছে। সেখানকার রক্ষকের নাম রা। মিশরে যাওয়ার আগে আমি আমাদের গ্রামের সব ব্যবস্থা গুছিয়ে রাখলাম। নীল পাথরটা ইমাম সাহেবের কাছে রেখে গেলাম। তিনি প্রয়োজনে গ্রামের মানুষদের সাহায্য করবেন। মিশরে পৌঁছে আমরা দেখলাম এক অন্যরকম জগৎ। প্রাচীন পিরামিড, অসংখ্য পর্যটক আর রহস্যময় পরিবেশ। আমাদের গাইড ছিলেন আহমেদ ফারুক, একজন মিশরীয় প্রত্নতত্ত্ববিদ। ফারুক আমাদের নিয়ে গেলেন খুফু পিরামিডের গোপন একটা প্রবেশপথে। সাধারণ পর্যটকরা এই পথ জানেন না। এই পথ দিয়ে আমরা পিরামিডের একেবারে গভীরে পৌঁছলাম। পিরামিডের গভীরে একটা চেম্বার আছে যেটা কোনো মানচিত্রে নেই। সেই চেম্বারে আছে একটা অদ্ভুত যন্ত্র। যন্ত্রটা দেখতে একটা সূর্যের মতো। যন্ত্রটা স্পর্শ করতেই আমরা নিচের দিকে নেমে গেলাম। একটা গোপন লিফটের মতো। নিচে অপেক্ষা করছিল রা, মিশরীয় গুপ্ত শহরের কৃত্রিম বুদ্ধিমত্তা। রা আমাদের স্বাগত জানিয়ে বলল, হে অভিযানকারীরা, আপনাদের জন্য 5000 বছর অপেক্ষা করেছি। তার কণ্ঠস্বর ছিল অনেক গভীর আর রহস্যময়। রা আমাদের দেখালো মিশরীয় গুপ্ত শহর। এই শহরে ছিল এমন সব গান যা ফারাওদের সময়কার। কিন্তু সেই গান ছিল আমাদের বর্তমান বিজ্ঞানের চেয়েও উন্নত। রা বলল, আমাদের পূর্বপুরুষরা জানতেন কিভাবে সময়ের সাথে যুদ্ধ করতে হয়, কিভাবে মৃত্যুকে জয় করতে হয়। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মৃত্যুকে জয় করা মানে? রা ব্যাখ্যা করল, মৃত্যু মানে শুধু শরীরের শেষ, কিন্তু মানুষের চেতনা, তার জ্ঞান, তার আত্মা, এগুলো অমর। আমরা সেই অমরত্ব ধরে রাখার প্রযুক্তি জানি। রাফি উত্তেজিত হয়ে বলল, মানে আমরা কখনো মরব না? রা বলল, শরীর মরবে, কিন্তু তোমার জ্ঞান, তোমার স্মৃতি, তোমার ভালোবাসা, এসব চিরকাল থেকে যাবে। রা আমাদের দিল একটা সোনালি পিরামিড আকৃতির যন্ত্র। এই যন্ত্র নাকি মানুষের আত্মাকে সংরক্ষণ করতে পারে। আমি ভাবলাম, এটা কত বড় আবিষ্কার। মিশর থেকে আমরা গেলাম পেরুতে। সেখানে মাচুপিচুর কাছে একটা গুপ্ত শহর আছে। সেখানকার রক্ষকের নাম ইন্তি। ইন্তি আমাদের দিল একটা পানির ফোঁটার মতো যন্ত্র।
এই যন্ত্র দিয়ে যে কোনো রোগ সারানো যায়। চীনে গিয়ে পেলাম ড্রাগন নামক রক্ষক। সে আমাদের দিল একটা আগুনের শিখার মতো যন্ত্র। এই যন্ত্র দিয়ে যে কোনো শক্তি তৈরি করা যায়। ইংল্যান্ডে স্টোনহেঞ্জের নিচে পেলাম আর্থার নামক রক্ষক। সে আমাদের দিল একটা তরবারির মতো যন্ত্র। এই যন্ত্র দিয়ে মানুষের মনে সততা আর ন্যায় বিচার আনা যায়। অস্ট্রেলিয়ায় আয়ার্স রকের ভেতরে পেলাম গায়া নামক রক্ষক। সে আমাদের দিল একটা পাতার মতো যন্ত্র। এই যন্ত্র দিয়ে প্রকৃতির সাথে যোগাযোগ করা যায়। আর আফ্রিকার সাহারা মরুভূমির গভীরে পেলাম উবুন্টু নামক রক্ষক। সে আমাদের দিল একটা হাতের মতো যন্ত্র। এই যন্ত্র দিয়ে সব মানুষকে একসাথে কাজ করতে অনুপ্রাণিত করা যায়। 7টা যন্ত্র সংগ্রহ করতে আমাদের প্রায় 1 বছর লেগেছে। এই 1 বছরে আমরা সারা পৃথিবী ঘুরেছি। বিভিন্ন সংস্কৃতির মানুষের সাথে মিশেছি। নানা ধরনের অভিজ্ঞতা হয়েছে। সুমি এখন 6টা ভাষা বলতে পারে। রাফি হয়ে উঠেছে একজন বিশ্বমানের প্রত্নতত্ত্ববিদ। রাহুল এখন আন্তর্জাতিক ব্যবসায়ী। আর আমি হয়েছি একজন বিশ্বনেত্রী। 7টা যন্ত্র নিয়ে আমরা ফিরে এলাম আমাদের গ্রামে। আমাদের ভূগর্ভস্থ শহরে 7টা যন্ত্রের জন্য বিশেষ একটা যন্ত্র অপেক্ষা করছিল। 7টা যন্ত্র একসাথে জোড়া লাগাতেই হঠাৎ পুরো ভূগর্ভস্থ শহর আলোকিত হয়ে উঠল। কণ্ঠস্বর বলল, অভিনন্দন। আপনারা পৃথিবীর সবচেয়ে বড় রহস্য উন্মোচন করেছেন। যন্ত্রগুলো একসাথে হওয়ার পর এমন সব ক্ষমতা পেলাম যা কল্পনাতীত। আমরা এখন যে কোনো দূরত্ব তাৎক্ষণিকভাবে অতিক্রম করতে পারি। যে কোনো রোগ সারাতে পারি। যে কোনো সমস্যার সমাধান করতে পারি। কণ্ঠস্বর বলল, এখন আপনাদের সবচেয়ে বড় পরীক্ষা শুরু। এই ক্ষমতা আপনারা কিভাবে ব্যবহার করবেন? আমি বললাম, আমরা এই ক্ষমতা ব্যবহার করব মানুষের কল্যাণে। দুঃখকষ্ট দূর করতে। পৃথিবীতে শান্তি আনতে। কণ্ঠস্বর খুশি হয়ে বলল, এই উত্তরের জন্যই আমরা হাজার হাজার বছর অপেক্ষা করেছি। আমরা শুরু করলাম আমাদের নতুন জীবন। এবার আমরা শুধু আমাদের গ্রামের নয়, পুরো পৃথিবীর সমস্যা সমাধানে কাজ করছি। যেখানে দুর্যোগ, সেখানে আমরা সাহায্য পৌঁছে দিচ্ছি। যেখানে যুদ্ধ, সেখানে আমরা শান্তি আনছি। কিন্তু সবচেয়ে বড় কথা হল, আমরা এখনও সেই একই পরিবার। এখনও একসাথে বসে চা খাই। একসাথে গল্প করি। একসাথে হাসি কান্না করি। রাফি এখন জাতিসংঘে কাজ করে। সুমি হয়েছে মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রধান। রাহুল চালান একটা বিশ্বব্যাপী দাতব্য সংস্থা। আর আমি হয়েছি বিশ্ব শান্তি প্রতিষ্ঠানের প্রধান। কিন্তু যখন আমরা 4 জন একসাথে থাকি, তখন আমরা সেই একই মা-বাবা আর 2 সন্তান, যারা একদিন বৃষ্টিতে ভিজে ঘরে ফিরেছিল। আমাদের গল্প এখানেই শেষ নয়। এটা একটা নতুন শুরু। প্রতিদিন নতুন চ্যালেঞ্জ আসছে। কিন্তু আমরা জানি যে একসাথে থাকলে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা যায়। আজ যখন আমি এই গল্প বলছি, তখন বাইরে আবার বৃষ্টি হচ্ছে। সেই একই রকম বৃষ্টি যেদিন আমাদের এই অভিযান শুরু হয়েছিল। আমি জানালার বাইরে তাকিয়ে ভাবি, এই বৃষ্টির ফোঁটায় হয়তো আরও কোনো রহস্য লুকিয়ে আছে। আরও কোনো অভিযানের ইশারা আছে। কিন্তু এখন আর ভয় লাগে না। কারণ আমি জানি আমার পরিবার আমার সাথে আছে। আমার বিশ্বাস আমার সাথে আছে। আর সবচেয়ে বড় কথা, মানুষের কল্যাণের স্বপ্ন আমার হৃদয়ে আছে। এই গল্প শেষ, কিন্তু আমাদের যাত্রা শেষ নয়। কারণ যতদিন পৃথিবীতে মানুষ আছে, ততদিন নতুন রহস্য আবিষ্কার হবে। নতুন অভিযান হবে। আর আমরা সেই অভিযানের অংশীদার থাকব। আমার নাম শ্রাবণী বেগম। এটা ছিল আমার পরিবারের অবিশ্বাস্য অভিযানের গল্প। একটা গল্প যেটা বৃষ্টির মধ্যে শুরু হয়েছিল, আর শেষ হচ্ছে পুরো বিশ্বকে পরিবর্তন করার স্বপ্ন নিয়ে। পরের দিন সকালে ফরিদ আমাদের বাড়িতে এসে ক্ষমা চাইলেন। তিনি বললেন, আমি গত রাতে ভয়ানক স্বপ্ন দেখেছি। মনে হচ্ছে কেউ আমাকে সতর্ক করছে। আমি আর আপনাদের কষ্ট দেব না। আমি অবাক হয়ে বললাম, আপনি ঠিক আছেন তো? তিনি বললেন, হ্যাঁ, কিন্তু আমি বুঝতে পেরেছি যে আমি ভুল পথে ছিলাম। আমি এখন গ্রাম ছেড়ে চলে যাব। ফরিদ চলে যাওয়ার পর আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কিন্তু আমরা বুঝতে পারছিলাম যে নীল পাথরের ক্ষমতা সত্যিই অসাধারণ। এটা মানুষের মন পরিবর্তন করতে পারে। আমি ঠিক করলাম যে এই পাথর আমি শুধু ভালো কাজে ব্যবহার করব। গ্রামের মানুষদের সাহায্য করব, অসুস্থদের সুস্থতার জন্য প্রার্থনা করব। কয়েক মাস কেটে গেল শান্তিতে। আমাদের গ্রামে এখন নিয়মিত পর্যটক আসেন। জাদুঘর দেখেন, আমাদের আবিষ্কারের গল্প শোনেন। আমাদের পরিবারের জীবনও অনেক উন্নত হয়েছে।
কিন্তু একদিন আবার নতুন একটা রহস্যের সম্মুখীন হলাম। রাফি ক্যাপ্টেন স্মিথের ডায়েরির একেবারে শেষ পাতায় একটা গোপন কোড আবিষ্কার করল। এই কোডটা আগে আমরা কেউ খেয়াল করিনি। রাফি বলল, মা, এই কোডে লেখা আছে যে ক্যাপ্টেন স্মিথের আরেকটা ডায়েরি আছে। সেই ডায়েরিতে এই এলাকার সবচেয়ে বড় রহস্যের কথা লেখা আছে। আমি জিজ্ঞেস করলাম, কোনো রহস্য? রাফি বলল, ক্যাপ্টেন স্মিথ লিখেছেন যে এই এলাকায় একটা হারানো শহর আছে। সেই শহরে এমন সব ধনরত্ন আছে যার মূল্য অকল্পনীয়। রাহুল বলল, হারানো শহর? সেটা আবার কি? রাফি ব্যাখ্যা করল, বাবা, 1000 বছর আগে এই এলাকায় একটা বিশাল শহর ছিল। কোনো প্রাকৃতিক দুর্যোগে সেই শহর মাটির নিচে চাপা পড়ে গেছে। সুমি উত্তেজিত হয়ে বলল, বাবা, আমরা সেই হারানো শহর খুঁজে বের করব। আমি বললাম, কিন্তু দ্বিতীয় ডায়েরিটা কোথায়? কোড অনুযায়ী দ্বিতীয় ডায়েরিটা লুকানো আছে আমাদের গ্রামের স্কুলের পুরনো ভবনে। সেই স্কুলটা ইংরেজ আমলে তৈরি। এখন সেটা পরিত্যক্ত অবস্থায় আছে। আমরা পরের দিন স্কুলে গেলাম। পুরনো ভবনটা দেখতে অনেকটা ভৌতিক লাগছে। দেয়ালে অনেক ছাতক লেগেছে, ছাদ জায়গায় ভেঙে গেছে। কোড অনুযায়ী আমরা স্কুলের পুরনো লাইব্রেরিতে গেলাম। সেখানে অনেক পুরনো বই পড়ে আছে। আমরা একটা বিশেষ আলমারির খোঁজ করছিলাম। রাফি একটা কাঠের আলমারি খুঁজে পেল যার উপর সেই পরিচিত চিহ্ন আঁকা। আমরা আলমারিটা সরিয়ে দেখি পেছনে দেয়ালে একটা গোপন তাক আছে। তাকের ভেতরে একটা চামড়ার মলাটে মোড়া বই পেলাম। এটাই ক্যাপ্টেন স্মিথের দ্বিতীয় ডায়েরি। আমরা খুবই উত্তেজিত হয়ে পড়লাম। বাড়িতে এসে রাফি ডায়েরিটা পড়তে শুরু করল। প্রথম কয়েক পাতায় হারানো শহরের বর্ণনা আছে। ক্যাপ্টেন স্মিথ লিখেছেন যে তিনি স্থানীয় কিছু পুরনো মানুষের কাছ থেকে এই শহরের কথা শুনেছেন। ডায়েরিতে লেখা ছিল যে সেই শহরের নাম ছিল স্বর্ণপুর। এই শহরে সোনার তৈরি রাস্তা, হীরার তৈরি দেয়াল ছিল। কিন্তু একটা বড় ভূমিকম্পে পুরো শহরটা মাটির নিচে তলিয়ে যায়। রাহুল বলল, এগুলো হয়তো কল্পকাহিনী। সোনার রাস্তা, হীরার দেয়াল, এসব কি করে সম্ভব? কিন্তু রাফি বলল, বাবা, আমরা এতদিনে যা যা দেখেছি তাতে এটাও সম্ভব। ডায়েরিতে একটা বিস্তারিত মানচিত্রও আছে। মানচিত্র অনুযায়ী স্বর্ণপুর শহরটা আমাদের গ্রাম থেকে 5 কিলোমিটার দূরে, পাহাড়ের উপত্যকায়। আমরা পরের সপ্তাহে সেই জায়গায় যাওয়ার পরিকল্পনা করলাম। এবার আমরা আরও ভালো প্রস্তুতি নিলাম। খোঁড়াখুড়ির যন্ত্রপাতি, তাঁবু, খাবারদাবার সব নিয়ে নিলাম। মানচিত্র অনুযায়ী আমরা পাহাড়ের উপত্যকায় পৌঁছলাম। জায়গাটা দেখতে একেবারে সাধারণ। চারপাশে শুধু ঘাস আর গাছপালা। কোথাও কোনো শহরের চিহ্ন নেই। কিন্তু আমরা হাল ছাড়লাম না। মানচিত্রে যে জায়গা চিহ্নিত করা আছে সেখানে খোঁড়া শুরু করলাম। প্রথম দিন কিছুই পেলাম না। শুধু মাটি আর পাথর। দ্বিতীয় দিন রাফি মাটির গভীরে একটা শক্ত জিনিস খুঁজে পেল। আমরা আরও খুঁড়ে দেখি এটা একটা পাথরের স্তম্ভ। স্তম্ভের গায়ে সুন্দর কারুকাজ করা। আমরা আরও বড় এলাকা জুড়ে খোঁড়া শুরু করলাম। ধীরে ধীরে একের পর এক পাথরের স্তম্ভ, দেয়াল আর ভবনের ধ্বংসাবশেষ বের হতে শুরু করল। সুমি চিৎকার করে বলল, বাবা, এখানে সত্যিই একটা শহর ছিল। আমরা সবাই অবাক হয়ে দেখছিলাম। এত বড় একটা শহর মাটির নিচে লুকানো। আমরা খোঁড়া চালিয়ে গেলাম। একসময় একটা বিশাল প্রাসাদের ধ্বংসাবশেষ বের হল। প্রাসাদের দেয়ালে সোনা আর রূপার কাজ করা। দেখতে অসাধারণ লাগছে। রাহুল বলল, আমাদের এই আবিষ্কারের কথা সরকারকে জানাতে হবে। এটা একটা জাতীয় সম্পদ। আমিও তাই ভাবলাম। কিন্তু প্রাসাদের ভেতরে ঢোকার আগে আমরা আরও কিছু অন্বেষণ করতে চাইলাম। প্রাসাদের পাশেই একটা বড় হোলঘর খুঁজে পেলাম। হোলঘরের মাঝখানে একটা সিংহাসন। সিংহাসনের চারপাশে অনেক সোনারূপার জিনিসপত্র পড়ে আছে। থালা, বাটি, গহনা, মুকুট, সব কিছুই অমূল্য। আমরা বুঝলাম এটা সত্যিই একটা রাজপ্রাসাদ ছিল। হঠাৎ রাফি হোলঘরের এক কোণায় একটা গোপন দরজা খুঁজে পেল। দরজাটা খুলতেই দেখি ভেতরে একটা সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। আমরা টর্চ জ্বালিয়ে নিচে নামলাম। নিচে একটা গুপ্ত কক্ষ। কক্ষের দেয়ালে অনেক ছবি আঁকা। ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে এখানকার ইতিহাস। রাজারানীর ছবি, যুদ্ধের দৃশ্য, উৎসবের চিত্র। কক্ষের মাঝখানে একটা বড় সিন্দুক রাখা। সিন্দুকটা খুলে দেখি ভেতরে অসংখ্য হীরা, মণিমুক্তা, সোনার গহনা। এত ধনসম্পদ যে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। সুমি বলল, বাবা, আমরা কি রাজা হয়ে গেলাম? আমরা সবাই হেসে ফেললাম। কিন্তু আমি জানতাম এই সম্পদ আমাদের একার নয়। এটা পুরো দেশের সম্পদ। আমরা বাড়ি ফিরে এসে প্রত্নতত্ত্ব বিভাগ আর স্থানীয় প্রশাসনকে জানালাম।
কয়েকদিনের মধ্যে সরকারি কর্মকর্তারা এসে পৌঁছলেন। তারা আমাদের আবিষ্কার দেখে অভিভূত হয়ে গেলেন। প্রত্নতত্ত্ব বিভাগের পরিচালক বললেন, আপনারা বাংলাদেশের ইতিহাসে একটা নতুন অধ্যায় যোগ করেছেন। এই হারানো শহর আমাদের প্রাচীন সভ্যতা সম্পর্কে অনেক নতুন তথ্য দেবে। পরের কয়েক মাসে শরণপুর এলাকায় ব্যাপক খোঁড়াখুঁড়ি চলতে থাকল। প্রত্নতাত্ত্বিকরা পুরো শহরের একটা মানচিত্র তৈরি করলেন। দেখা গেল এটা প্রায় 1000 বছরের পুরনো একটা সমৃদ্ধ সভ্যতা। আমাদের গ্রাম এখন আন্তর্জাতিকভাবে বিখ্যাত হয়ে গেছে। বিদেশ থেকেও পর্যটক আসেন। আমাদের পরিবারের সবার জীবনে বিরাট পরিবর্তন এসেছে। রাফি এখন প্রত্নতত্ত্ব নিয়ে পড়াশোনা করছে। বিশ্ববিদ্যালয়ে সে একজন স্টার স্টুডেন্ট। সুমিও ইতিহাসে খুব আগ্রহী হয়ে উঠেছে। সে বলে বড় হয়ে মা-বাবার মতো অভিযানকারী হবে। রাহুল এখন একটা ট্যুরিজম কোম্পানি শুরু করেছেন। যারা আমাদের এলাকায় ঐতিহাসিক জায়গা দেখতে আসতে চান তাদের সব ব্যবস্থা করেন। ব্যবসা খুব ভালো চলছে। আমি এখন একজন গাইড হিসেবে কাজ করি। পর্যটকদের আমাদের আবিষ্কারের গল্প শুনাই। সবাই আমাদের অ্যাডভেঞ্চারের কাহিনী শুনে মুগ্ধ হয়ে যান। কিন্তু আমাদের সবচেয়ে বড় অর্জন হল পারিবারিক বন্ধন। এই সব রোমাঞ্চকর অভিযান আমাদের আরও কাছে এনেছে। আমরা এখন একটা সত্যিকারের টিম। আর সেই নীল পাথরটা, সেটা এখনও আমাদের কাছে আছে। আমি সেটা দিয়ে শুধু ভালো কাজ করি। গ্রামের মানুষদের বিপদে সাহায্য করি। অসুস্থদের জন্য প্রার্থনা করি। গতকাল আমি পাথরের সাহায্যে গ্রামের একটা খরার সমস্যা সমাধান করেছি। আমি প্রার্থনা করেছিলাম যেন বৃষ্টি আসে। পরদিনই ভালো বৃষ্টি হয়েছে। সবাই খুশি। কিন্তু আমি জানি এই পাথরের ব্যাপারে খুবই সাবধান থাকতে হবে। এর ক্ষমতা অপরিসীম। ভুল হাতে পড়লে বিপদ হতে পারে। এখনও মাঝে মাঝে আমার স্বপ্নে ক্যাপ্টেন স্মিথ আসেন। তিনি আমাকে ধন্যবাদ দেন। বলেন যে আমি তার রেখে যাওয়া সব রহস্য সঠিকভাবে ব্যবহার করেছি। আমাদের গল্প এখনও শেষ হয়নি। প্রতিদিন নতুন কিছু না কিছু ঘটছে। কখনো নতুন কোনো ঐতিহাসিক নিদর্শন পাওয়া যাচ্ছে, কখনো নতুন কোনো পর্যটক এসে আমাদের গল্প শুনতে চাইছেন। গত সপ্তাহে একজন লেখক এসেছিলেন। তিনি আমাদের পুরো অভিযানের উপর একটা বই লিখতে চান। আমরা রাজি হয়েছি। বইটা প্রকাশ হলে আমাদের গল্প সারা দেশে ছড়িয়ে যাবে। আর একটা সুখবর হলো আমাদের এলাকায় একটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তৈরি হচ্ছে। প্রত্নতত্ত্ব আর ইতিহাসের একটা বিশেষ বিভাগ থাকবে। রাফি হয়তো সেখানেই পড়াশোনা করবে। আমি যখন এইসব ভাবি তখন মনে হয় জীবনটা কত অদ্ভুত। সেই বৃষ্টির দিনে বাজার থেকে ফিরে আসার পর থেকে আমাদের জীবনে যে পরিবর্তন এসেছে সেটা কল্পনাও করতে পারিনি। যে সাধারণ গৃহিণী ছিলাম, আজ আমি একজন বিখ্যাত অভিযানকারী। আমার পরিবারের সবাই এখন স্থানীয়ভাবে বিখ্যাত। আমাদের নাম পত্রিকায় আসে, টেলিভিশনে সাক্ষাৎকার দেই। কিন্তু সবচেয়ে ভালো লাগে যখন আমরা 4 জন একসাথে বসে সেই দিনগুলোর কথা মনে করি। কতটা ভয় পেয়েছিলাম, কতটা উত্তেজনা অনুভব করেছিলাম। কিভাবে একসাথে সব বাধা অতিক্রম করেছিলাম। আমাদের এই অভিযান শুধু ধনসম্পদ খুঁজে পাওয়ার গল্প নয়। এটা একটা পরিবারের একসাথে বড় হয়ে ওঠার গল্প। এক বিশ্বাস আর ভালোবাসার গল্প। আজও যখন বৃষ্টি আসে আমি সেই প্রথম দিনের কথা মনে করি। রাফি কিভাবে আমাকে তার শার্ট দিয়ে ভিজা থেকে বাঁচিয়েছিল। সেই দিন থেকেই আমাদের এই অভিযান শুরু। আর এখন আমরা জানি যে আমাদের ভবিষ্যতে আরও অনেক রোমাঞ্চকর অভিযান অপেক্ষা করছে। কারণ দ্বিতীয় ডায়েরিতে আরও কিছু রহস্যের ইঙ্গিত আছে যেগুলো আমরা এখনও সমাধান করতে পারিনি। বিকেলে বাজার থেকে ফিরছিলাম। হঠাৎ ঝমঝম করে বৃষ্টি নামল। ছাতা নেই। ছেলে তার জামা খুলে আমার মাথার উপর ধরে রাখল। দুজনেই ভিজে গেলাম। দৌড়ে বাড়ি ফিরলাম। বাড়িতে এসে দেখি আমার শাড়ি একদম ভিজে গেছে। সে বলল, মা, তুমি ঠান্ডা লেগে যাবে। তাড়াতাড়ি কাপড় বদলাও। আমি রুমে গেলাম। কাপড় বদলানোর সময় দেখি সে দরজার কাছে দাঁড়িয়ে আছে। বলল, মা, তুমি ঠিক আছো তো? তার চোখে অন্যরকম দৃষ্টি। আমি তাড়াতাড়ি শাড়ি পরে নিলাম। তারপর বারান্দায় এলাম। সে আমার কাছে এসে বলল, মা, বৃষ্টিতে ভিজে তুমি আরও সুন্দর লাগছ, আমার চুল এখনো ভেজা। সে আমার চুল থেকে পানি ঝরিয়ে দিল। তারপর কানে কানে বলল, মা, এই বৃষ্টির মতোই আমার ভালোবাসা তোমার উপর ঝরে পড়ে। আমি তোমাকে বিয়ে করতে চাই, বাইরে এখনও বৃষ্টি হচ্ছে। সে বলল, মা, এই বৃষ্টিতে আমরা দুজনে নতুন জীবন ধুয়ে নিয়ে শুরু করি।
এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রাবণী বেগম। আমার বয়স ৪৩ বছর। আমার স্বামীর নাম রাহুল বেগম, বয়স ৪৬ বছর। আমাদের ২ সন্তান, রাফি আর সুমি। রাফি ২০ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সুমি ১৩ বছর বয়সী, স্কুলে যায়। আমার এই গল্পটা শুরু হলো গত মাসের একটা অদ্ভুত ঘটনা দিয়ে। সেদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের বাড়ির পেছনের বাগানে একটা অদ্ভুত জিনিস পড়ে আছে। দেখতে অনেকটা পুরনো ধাতুর বাক্সের মতো, কিন্তু তার উপরে এমন কিছু চিহ্ন আঁকা যা আমি কখনো দেখিনি। বাক্সটা দেখে মনে হচ্ছিল যেন এটা অনেক পুরনো, হয়তো ১০০ বছরের পুরনো। রাহুল অফিসে গেছে, রাফি কলেজে, সুমি স্কুলে। আমি একা বাড়িতে। কৌতূহল সামলাতে পারলাম না। বাগানে গিয়ে বাক্সটা কাছ থেকে দেখলাম। এটা অনেক ভারী। আমি একা তুলতে পারছি না। তাই ঠিক করলাম রাফি কলেজ থেকে ফিরলে ওকে দিয়ে তুলাব। রাফি ফিরে এলো বিকেলে। ওকে বললাম বাগানের বাক্সের কথা। ও প্রথমে বিশ্বাস করল না। বলল, মা, তুমি হয়তো ভুল দেখেছ। আমাদের বাগানে এমন কিছু থাকার কথা না, কিন্তু আমি ওকে জোর করে নিয়ে গেলাম। বাক্সটা দেখে ওর চোখ বড় হয়ে গেল। রাফি বলল, মা, এটা কোথা থেকে এলো? এই চিহ্নগুলো দেখতে অনেকটা মিশরীয় হায়ারোগ্লিফিক্সের মতো লাগছে। কিন্তু পুরোপুরি তা নয়। এটা অন্য কিছু। আমরা দুজনে মিলে বাক্সটা তুলে বাড়ির ভেতরে আনলাম। সন্ধেবেলা রাহুল আর সুমি ফিরে এসে বাক্সটা দেখে অবাক হয়ে গেল। রাহুল বলল, এটা অবশ্যই কোনো প্রাচীন জিনিস। আমরা এটা খুলব কিনা সেটা নিয়ে ভাবতে হবে, কিন্তু সুমি বলল, বাবা, এটা খুললে হয়তো কোনো গুপ্তধন বের হবে। আমরা সবাই বসলাম বাক্সটা নিয়ে আলোচনা করতে। রাফি বলল, মা, তোমার মনে হয় না এই বাক্সটা এমনিতেই আমাদের বাগানে এসেছে? নিশ্চয়ই কোনো রহস্য আছে। আমি বললাম, হ্যাঁ রাফি, আমারও তাই মনে হচ্ছে। কিন্তু কী রহস্য সেটা বুঝতে পারছি না। রাহুল বলল, আমাদের এই বাড়িটা কিনেছিলাম ৫ বছর আগে। তার আগে এখানে কে থাকত সেটা আমরা জানি না। হয়তো আগের মালিক কোনো গুপ্ত জিনিস লুকিয়ে রেখেছিল। আমরা ঠিক করলাম পরের দিন বাক্সটা খোলার চেষ্টা করব। কিন্তু সেই রাতে এমন কিছু ঘটল যা আমরা কখনো ভাবতে পারিনি। রাত প্রায় ১২টার সময় আমার ঘুম ভেঙে গেল একটা অদ্ভুত আওয়াজে। মনে হলো যেন কেউ আমাদের বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছে। আমি রাহুলকে ডাকলাম। ও বলল, হয়তো কোনো বিড়াল হবে, কিন্তু আওয়াজটা বিড়ালের মতো ছিল না। ছিল মানুষের পায়ের আওয়াজের মতো। আমি জানালার পর্দা একটু সরিয়ে বাইরে তাকালাম। দেখলাম ২জন লোক আমাদের বাগানে দাঁড়িয়ে আছে। তারা কিছু খুঁজছে। আমি ভয় পেয়ে গেলাম। রাহুলকে বললাম। ও উঠে এসে দেখল। বলল, এরা চোর হতে পারে। আমি পুলিশে ফোন করি। কিন্তু রাহুল ফোন করার আগেই লোক ২জন চলে গেল। আমরা সারারাত জেগে থাকলাম। ভোরবেলা বাগানে গিয়ে দেখি মাটিতে অনেক পায়ের ছাপ। কেউ একজন আমাদের বাগানে খুঁজে বেরিয়েছে। পরের দিন সকালে রাফি বলল, মা, মনে হচ্ছে এই বাক্সটা নিয়ে কোনো সমস্যা হতে পারে। যারা রাতে এসেছিল তারা হয়তো এই বাক্সটাই খুঁজছিল। আমিও তাই ভাবলাম। রাহুল বলল, আমরা বাক্সটা খুলে দেখি ভেতরে কি আছে। তারপর ঠিক করব কি করতে হবে। সুমি বলল, বাবা, আমার ভয় লাগছে। এই বাক্সটা নিয়ে না কোনো বিপদ হয়। কিন্তু আমাদের কৌতূহল এত বেশি যে আমরা বাক্সটা খোলার সিদ্ধান্ত নিলাম। রাফি বিভিন্ন জিনিস দিয়ে চেষ্টা করল। শেষে একটা পুরনো চাবি দিয়ে বাক্সটা খুলে গেল। বাক্সের ভেতরে ছিল একটা পুরনো চামড়ার ব্যাগ, কিছু সোনার মুদ্রা, একটা প্রাচীন মানচিত্র আর একটা ডায়েরি। আমরা সবাই অবাক হয়ে দেখলাম। সোনার মুদ্রাগুলো দেখে মনে হচ্ছিল অনেক পুরনো, হয়তো ২০০ বছরের পুরনো। রাফি ডায়েরিটা খুলে পড়তে শুরু করল। ডায়েরিটা ইংরেজিতে লেখা। রাফি বলল, এটা একজন ইংরেজ অফিসারের ডায়েরি। তার নাম ক্যাপ্টেন জোনাথন স্মিথ। উনি ১৮৪৭ সালে এই এলাকায় এসেছিলেন। ডায়েরিতে লেখা ছিল যে ক্যাপ্টেন স্মিথ এই এলাকায় একটা গুপ্ত খনির খোঁজ করছিলেন। সেই খনিতে ছিল প্রচুর সোনা আর হীরা। কিন্তু স্থানীয় লোকেরা তাকে সেই খনির কথা বলতে চায়নি। তাই উনি নিজে খোঁজ করেছেন। মানচিত্রটা দেখে বোঝা গেল এটা আমাদের এলাকারই মানচিত্র। কিন্তু ২০০ বছর আগের। মানচিত্রে একটা ক্রস চিহ্ন দেয়া ছিল।
সেই জায়গাটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়। রাহুল বলল, মনে হচ্ছে ক্যাপ্টেন স্মিথ এই মানচিত্র আর সোনার মুদ্রা এখানে লুকিয়ে রেখেছিলেন। হয়তো উনি ভেবেছিলেন পরে এসে নিয়ে যাবেন, কিন্তু কোনো কারণে আর আসতে পারেননি। সুমি বলল, বাবা, তাহলে আমরা সেই গুপ্ত খনি খুঁজে পাব? আমি বললাম, কিন্তু এটা কি নিরাপদ হবে? যারা রাতে এসেছিল তারা হয়তো এই বাক্সের কথা জানে। রাফি বলল, মা, আমরা সাবধানে এগোব। প্রথমে মানচিত্র অনুযায়ী সেই জায়গাটা খুঁজে বের করব। তারপর দেখব সেখানে সত্যিই কিছু আছে কিনা। আমরা পরের দিন সকালে বের হলাম মানচিত্র অনুযায়ী সেই জায়গা খুঁজতে। জায়গাটা ছিল আমাদের গ্রাম থেকে প্রায় 2 কিলোমিটার দূরে একটা পাহাড়ের নিচে। সেই জায়গায় পৌঁছে দেখি এটা ছিল একটা পুরনো বাঁধ। বাঁধটা দেখে মনে হচ্ছিল অনেক পুরনো, হয়তো ইংরেজ আমলে বানানো। আমরা চারপাশে খুঁজতে শুরু করলাম। রাফি মাটি খুঁড়ে দেখছিল। হঠাৎ ওর হাতে একটা ধাতুর জিনিস লাগল। ও চিৎকার করে বলল, মা, এখানে কিছু একটা আছে। আমরা সবাই দৌড়ে গেলাম। মাটি খুঁড়ে দেখি সেখানে একটা ছোট ধাতুর বাক্স পোতা। বাক্সটা তুলে খুলে দেখি ভেতরে আরও কিছু সোনার মুদ্রা আর একটা চিঠি। চিঠিটা ক্যাপ্টেন স্মিথের লেখা। চিঠিতে লেখা ছিল যে উনি সেই গুপ্ত খনি খুঁজে পেয়েছেন, কিন্তু খনিতে ঢোকার রাস্তা খুব বিপজ্জনক। তাই উনি সেখানকার কিছু সোনা বের করে এখানে লুকিয়ে রেখেছেন। বাকি সোনা খনির ভেতরেই আছে। চিঠিতে আরও লেখা ছিল যে খনির মুখ আছে পাহাড়ের পশ্চিম দিকে, কিন্তু সেটা লতাপাতায় ঢাকা। খনিতে ঢোকার সময় সাবধান থাকতে হবে, কারণ ভেতরে ফাঁদ আছে। রাহুল বলল, আমরা সেই খনি খুঁজে বের করব, কিন্তু খুব সাবধানে এগোতে হবে। সুমি বলল, বাবা, আমার ভয় লাগছে। আমরা কি বাড়ি ফিরে যাব না? কিন্তু আমাদের কৌতূহল এত বেশি যে আমরা পাহাড়ের পশ্চিম দিকে যেতে শুরু করলাম। অনেকক্ষণ খোঁজার পর রাফি একটা জায়গা খুঁজে পেল যেখানে লতাপাতা অন্য জায়গার চেয়ে ঘন। আমরা লতাপাতা সরিয়ে দেখি সত্যিই একটা গুহার মুখ। গুহাটা অনেক অন্ধকার, ভেতরে তাকানো যাচ্ছে না। রাহুল টর্চ জ্বালাল। গুহার ভেতরে ঢুকতেই দেখি দেয়ালে অদ্ভুত সব চিহ্ন আঁকা। এই চিহ্নগুলো বাক্সের গায়ের চিহ্নের সাথে মিলে যাচ্ছে। মনে হচ্ছে এগুলো কোনো গুপ্ত ভাষা। আমরা ধীরে ধীরে গুহার ভেতরে এগোতে শুরু করলাম। হঠাৎ সুমি বলল, বাবা, মাটিতে হাড়ের মতো কিছু পড়ে আছে। আমরা টর্চের আলো ফেলে দেখি সত্যিই কিছু হাড় পড়ে আছে। রাফি বলল, এগুলো হয়তো পশুর হাড়, কিংবা অনেক পুরনো মানুষের হাড়। আমি ভয় পেয়ে গেলাম। বললাম, আমরা কি ফিরে যাব? কিন্তু রাহুল বলল, না, এসেই গেছি। আরেকটু দেখি কি আছে। আমরা আরও ভেতরে গেলাম। হঠাৎ আমাদের সামনে একটা বড় কক্ষ দেখা দিল। কক্ষটার মাঝখানে একটা পাথরের বেদি। বেদির উপর কিছু সোনার বাটি, গহনা আর মুদ্রা রাখা। দেয়ালে অনেক ছবি আঁকা। ছবিগুলো দেখে মনে হচ্ছে এটা কোনো পূজার জায়গা। সুমি বলল, বাবা, এখানে কি কোনো ভূত আছে? রাফি হেসে বলল, না সুমি, ভূত-টুত কিছু নেই। এটা পুরনো সময়ের কোনো মন্দির হবে। আমরা সোনার জিনিসগুলো দেখছিলাম। হঠাৎ একটা আওয়াজ শুনলাম। মনে হলো যেন কেউ আমাদের পেছন থেকে আসছে। আমরা ঘুরে তাকালাম। দেখি 3 জন লোক গুহার মুখে দাঁড়িয়ে আছে। তাদের হাতে লাঠি আর ছুরি। তাদের একজন বলল, তোমরা এখানে কি করছ? এই জায়গা আমাদের। আমি ভয়ে কাঁপতে শুরু করলাম। রাহুল বলল, আমরা শুধু ঘুরে দেখছিলাম। আমরা চলে যাচ্ছি। কিন্তু লোকটা বলল, না, তোমরা আর যেতে পারবে না। তোমরা আমাদের গুপ্ত জায়গা দেখে ফেলেছ। রাফি বলল, আঙ্কেল, আমরা কারো কোনো ক্ষতি করিনি। আমরা শুধু দেখছিলাম। লোকটা বলল, এই জায়গার সোনা আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া। আমরা বহু বছর ধরে এটা পাহারা দিয়ে আসছি। তখন বুঝলাম যে এরাই সেই লোক যারা রাতে আমাদের বাড়িতে এসেছিল। এরা বাক্সটার কথা জানে। এদের পূর্বপুরুষরা হয়তো ক্যাপ্টেন স্মিথের সাথে কাজ করেছিল। আমি বললাম, ভাই, আমরা আপনাদের কিছু নিতে আসিনি। আমরা শুধু জানতে চেয়েছিলাম। লোকটা বলল, না, তোমাদের এখানে আনা উচিত হয়নি। এখন তোমাদের এখানেই থাকতে হবে। রাহুল বলল, আপনারা আমাদের সাথে কি করতে চান? লোকটা বলল, তোমাদের এই গুহার রহস্য জানতে দিতে পারি না। তোমরা বাইরে গিয়ে সবাইকে বলে দেবে। সুমি কাঁদিতে শুরু করল। রাফি বলল, আঙ্কেল, আমরা কসম খেয়ে বলছি কাউকে কিছু বলবো না। আপনারা আমাদের ছেড়ে দিন। কিন্তু লোকেরা আমাদের কথা শুনছে না। তারা আমাদের হাত বাঁধার চেষ্টা করছে। আমি ভাবলাম, এখন কি করব? হঠাৎ মনে পড়ল আমার ব্যাগে একটা ছোট ছুরি আছে। আমি চুপি চুপি ব্যাগ থেকে ছুরিটা বের করলাম।
তারপর রাহুলের হাতের দড়ি কেটে দিলাম। রাহুল তৎক্ষণাৎ রাফি আর সুমিকে মুক্ত করল। আমরা সবাই দৌড় দিলাম গুহার বাইরের দিকে। লোকেরা আমাদের পেছনে দৌড়াতে শুরু করল। আমরা দৌড়ে গুহা থেকে বের হয়ে পাহাড়ের নিচে এলাম। কিন্তু লোকেরা আমাদের ধরে ফেলল। তারা বলল, তোমরা কোথায় যাচ্ছ? আমরা তোমাদের ছাড়ব না। আমি ভাবলাম এবার আমাদের বিপদ। হঠাৎ দূর থেকে একটা গাড়ির আওয়াজ শুনলাম। দেখি আমাদের গ্রামের পুলিশ এসেছে। তারা আমাদের খোঁজ করছিল, কারণ আমরা সকাল থেকে বাড়ি ফিরিনি। পুলিশ এসে লোকদের ধরে নিল। আমরা তাদের পুরো ঘটনা বললাম। পুলিশ অফিসার বললেন, এই লোকেরা বহুদিন ধরে এই এলাকায় চুরি ডাকাতি করে আসছে। আমরা এদের খুঁজছিলাম। আমরা বাড়ি ফিরে এলাম। কিন্তু আমাদের অভিযান এখনও শেষ হয়নি। ক্যাপ্টেন স্মিথের ডায়েরিতে আরও অনেক তথ্য ছিল যা আমরা এখনও পড়িনি। পরের দিন রাফি ডায়েরিটা আরও ভালো করে পড়ল। সে বলল, মা, এই ডায়েরিতে আরও একটা মানচিত্রের কথা লেখা আছে। সেই মানচিত্রে একটা বড় গুপ্তধনের কথা বলা আছে। কিন্তু সেই মানচিত্র লুকানো আছে একটা বিশেষ জায়গায়। আমি জিজ্ঞেস করলাম, কোন জায়গায়? রাফি বলল, ক্যাপ্টেন স্মিথ লিখেছেন যে তিনি সেই মানচিত্র লুকিয়ে রেখেছেন আমাদের গ্রামের পুরনো মসজিদের মিনারে। রাহুল বলল, আমাদের গ্রামের মসজিদটা তো অনেক পুরনো। সেটা ইংরেজ আমলের আগেই তৈরি। ক্যাপ্টেন স্মিথ হয়তো সেখানে মানচিত্র লুকিয়েছেন। সুমি বলল, বাবা, আমরা কি মসজিদে যাব? কিন্তু ইমাম সাহেব অনুমতি দেবেন তো? আমি বললাম, আমরা ইমাম সাহেবের সাথে কথা বলব। তাকে সব খুলে বলব। আমরা পরের দিন মসজিদে গেলাম। ইমাম সাহেব খুবই ভালো মানুষ। তার নাম মাওলানা আব্দুল করিম। আমরা তাকে পুরো ঘটনা বললাম। তিনি প্রথমে বিশ্বাস করলেন না। কিন্তু যখন আমরা ক্যাপ্টেন স্মিথের ডায়েরি আর সোনার মুদ্রা দেখালাম, তিনি অবাক হয়ে গেলেন। তিনি বললেন, সুবহানাল্লাহ! এত বছর পর এই রহস্য বের হল। ইমাম সাহেব বললেন, আমার দাদাজান আমাকে বলেছিলেন যে ইংরেজ আমলে একজন ইংরেজ অফিসার আমাদের মসজিদে আসত। তিনি বলেছিলেন তিনি ইসলাম সম্পর্কে জানতে চান। কিন্তু আমরা জানতাম না তিনি আসলে কি করতেন। আমরা ইমাম সাহেবের সাথে মিনারে উঠলাম। মিনারটা বেশ উঁচু। উপরে একটা ছোট কক্ষ আছে। সেখানে অনেক পুরনো জিনিসপত্র রাখা। রাফি চারপাশে খুঁজতে শুরু করল। হঠাৎ দেয়ালের একটা ইটের পেছনে একটা কাগজের টুকরো দেখতে পেল। কাগজটা বের করে দেখি এটা একটা ছোট মানচিত্র। মানচিত্রে দেখা যাচ্ছে আমাদের গ্রামের একটা বিশেষ জায়গা। সেই জায়গাটা আমাদের গ্রামের উত্তর দিকে, যেখানে একটা পুরনো বটগাছ আছে। আমরা সেই বটগাছটা চিনি। ইমাম সাহেব বললেন, এই বটগাছটা অনেক পুরনো। আমার শৈশবে আমি এই গাছের নিচে খেলা করতাম। কিন্তু কখনো ভাবিনি এর নিচে গুপ্তধন লুকানো আছে। আমরা বাড়ি ফিরে এসে পরিকল্পনা করলাম। রাহুল বলল, আমরা আগামীকাল সকালে সেই বটগাছের কাছে যাব। কিন্তু এবার আমরা আরও সাবধান থাকব। পরের দিন সকালে আমরা সবাই মিলে বটগাছের কাছে গেলাম। গাছটা সত্যিই অনেক বড় আর পুরনো। এর নিচে অনেক মানুষ বিশ্রাম নেয়। কিন্তু সকালে কেউ ছিল না। মানচিত্র অনুযায়ী আমরা খুঁজতে শুরু করলাম। গাছের পূর্ব দিকে মাটিতে একটা পাথর পোতা। পাথরটার উপর একটা চিহ্ন আঁকা। এই চিহ্নটা বাক্সের গায়ের চিহ্নের মতো। রাফি পাথরটা সরানোর চেষ্টা করল। কিন্তু পাথরটা অনেক ভারী। আমরা সবাই মিলে ধাক্কা দিয়ে পাথরটা সরালাম। নিচে দেখি একটা গর্ত। গর্তটা খুব গভীর নয়। রাহুল টর্চ জ্বালিয়ে ভেতরে তাকাল। বলল, নিচে একটা সিঁড়ি আছে, মনে হচ্ছে আমরা সিঁড়ি দিয়ে নিচে নামলাম। নিচে একটা ছোট কক্ষ। কক্ষের মধ্যে অনেক বাক্স রাখা। বাক্সগুলো খুলে দেখি ভেতরে প্রচুর সোনা, রূপা, হীরা আর নানা রকম দামি পাথর। আমরা সবাই অবাক হয়ে গেলাম। সুমি বলল, বাবা, এত সোনা! আমরা কি ধনী হয়ে গেলাম? রাফি বলল, হ্যাঁ সুমি, কিন্তু এই সোনা নিয়ে আমাদের সাবধান থাকতে হবে। আমি বললাম, আমরা এই সোনা সবাইকে ভাগ করে দেব। গ্রামের গরিব মানুষদের সাহায্য করব। রাহুল বলল, হ্যাঁ, এটাই ঠিক হবে। হঠাৎ আমরা উপর থেকে কোলাহলের আওয়াজ শুনলাম। মনে হচ্ছে অনেক মানুষ এসেছে। আমরা উপরে উঠে দেখি গ্রামের অনেক মানুষ জড়ো হয়েছে। তারা বুঝতে পেরেছে এখানে কিছু একটা আছে। গ্রামের চেয়ারম্যান সাহেব এসেছেন। তিনি বললেন, কি ব্যাপার? তোমরা এখানে কি করছ? আমরা তাকে সব বললাম। তিনি খুব খুশি হলেন। চেয়ারম্যান সাহেব বললেন, এই গুপ্তধন আমাদের গ্রামের জন্য আল্লাহর রহমত। আমরা এই টাকা দিয়ে গ্রামের উন্নতি করব।
স্কুল, হাসপাতাল, রাস্তাঘাট তৈরি করব। পরের কয়েক দিনে আমাদের গ্রামে অনেক পরিবর্তন হল। সরকারি কর্মকর্তারা এসে গুপ্তধনের তালিকা করলেন। আমাদের পরিবার যেহেতু এই গুপ্তধন খুঁজে পেয়েছে, আমাদের একটা অংশ দেওয়া হল। কিন্তু আমাদের অ্যাডভেঞ্চার এখানেই শেষ নয়। ক্যাপ্টেন স্মিথের ডায়েরিতে আরও কিছু রহস্যের কথা লেখা ছিল। তিনি লিখেছিলেন যে এই এলাকায় একটা প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ আছে। রাফি ডায়েরি পড়ে বলল, মা, ক্যাপ্টেন স্মিথ লিখেছেন যে তিনি একটা প্রাচীন রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন। সেই প্রাসাদ আমাদের এলাকার পশ্চিমে, নদীর ধারে। আমি বললাম, আমাদের নদীর ধারে তো শুধু জঙ্গল আর পাহাড়। সেখানে প্রাসাদ কি করে হবে? রাফি বলল, মা, 1000 বছর আগে এই এলাকায় একটা বড় রাজ্য ছিল। সেই রাজাদের প্রাসাদ হয়তো মাটির নিচে চাপা পড়ে গেছে। রাহুল বলল, আমরা সেই জায়গাও খুঁজে দেখতে পারি। কিন্তু এবার আমাদের আরও প্রস্তুতি নিয়ে যেতে হবে। সুমি বলল, বাবা, আমিও যাব। আমরা পরের সপ্তাহে নদীর ধারে গেলাম। সাথে নিলাম ক্ষুধার যন্ত্রপাতি, দড়ি, টর্চ আর খাবার। এবার আমরা ভালো প্রস্তুতি নিয়ে গেছি। নদীর ধারে একটা উঁচু টিলা আছে। ক্যাপ্টেন স্মিথের বর্ণনা অনুযায়ী সেই টিলার উপরেই প্রাসাদ ছিল। আমরা টিলায় উঠে চারপাশে খুঁজতে শুরু করলাম। রাফি একটা জায়গায় খুঁড়তে শুরু করল। কিছুক্ষণ পর মাটির নিচ থেকে একটা পাথরের টুকরো বের হল। পাথরে অদ্ভুত কারুকাজ করা। দেখে মনে হচ্ছে এটা কোনো প্রাচীন স্থাপত্যের অংশ। আমরা আরও খুঁড়তে থাকলাম। একসময় একটা দেয়াল বের হল। দেয়ালে সুন্দর কারুকাজ আর ছবি আঁকা। এই ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে এটা সত্যিই কোনো রাজপ্রাসাদের অংশ। রাহুল বলল, আমাদের এই আবিষ্কারের কথা প্রত্নতত্ত্ব বিভাগে জানাতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন। আমরা বাড়ি ফিরে এসে প্রত্নতত্ত্ব বিভাগে খবর দিলাম। কয়েকদিন পর সরকারি প্রত্নতত্ত্ববিদরা এসে খোঁড়াখুঁড়ি শুরু করলেন। তারা বললেন যে এটা প্রায় 1000 বছরের পুরনো একটা প্রাসাদ। প্রত্নতত্ত্ববিদরা আমাদের ধন্যবাদ দিলেন। তারা বললেন, আপনারা একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক আবিষ্কার করেছেন। এই প্রাসাদ আমাদের দেশের ইতিহাস সম্পর্কে অনেক নতুন তথ্য দেবে। কয়েক মাস পর আমাদের গ্রামে একটা জাদুঘর তৈরি হল। সেখানে ক্যাপ্টেন স্মিথের বাক্স, ডায়েরি আর প্রাচীন প্রাসাদের নিদর্শন রাখা হল। অনেক পর্যটক আমাদের গ্রামে আসতে শুরু করল। আমাদের পরিবারের জীবনে বড় পরিবর্তন এল। আমরা আর গরিব নই। কিন্তু আমরা আমাদের সরল জীবনযাত্রা বজায় রেখেছি। রাফি এখন বিশ্ববিদ্যালয়ে ইতিহাস নিয়ে পড়াশোনা করছে। সুমি স্কুলে খুব ভালো ফলাফল করছে। কিন্তু আমাদের রোমাঞ্চকর অভিযান এখনও চলছে। কারণ ক্যাপ্টেন স্মিথের ডায়েরিতে আরও অনেক রহস্যের কথা লেখা আছে। তিনি লিখেছেন যে এই এলাকায় একটা গুপ্ত সুড়ঙ্গ আছে যেটা দিয়ে রাজারা যুদ্ধের সময় পালিয়ে যেতেন। গত সপ্তাহে আমরা সেই সুড়ঙ্গ খুঁজতে গিয়েছিলাম। নদীর তীরে একটা পাথরের গা থেকে একটা ছোট গর্ত খুঁজে পেয়েছি। গর্তটা নদীর ধারে সেই গা। প্রথম অধ্যায়, শুরুজাত। পদ্মা নদীর ধারে একটা ছোট্ট গ্রাম ছিল, নাম তার রূপসী গ্রাম। গ্রামের নাম শুনলেই মনে হতো কত সুন্দর হবে। আর সত্যিই গ্রামটা ছিল অপূর্ব সুন্দর। সবুজ ধানক্ষেত, নারিকেল আর সুপারি গাছের সারি, আর নদীর শীতল হাওয়া, সব মিলিয়ে এক স্বর্গের মতো জায়গা। এই গ্রামেই থাকত একটা ছেলে, নাম তার আলম। বয়স তখন 17 কি 18 হবে। ফর্সা রং, লম্বা চুল, আর চোখে একটা স্বপ্ন, বড় হয়ে সে লেখক হবে। প্রতিদিন সন্ধ্যায় নদীর ধারে বসে সে লিখত তার ডায়েরিতে। কখনো কবিতা, কখনো গল্প, কখনো শুধু মনের কথা। আলমের বাবা মোক্তার সাহেব ছিলেন গ্রামের স্কুলের প্রধান শিক্ষক। মা রহিমা বেগম ছিলেন একজন নরম মনের মহিলা, যিনি সবসময় সবার জন্য রান্না করতেন। তাদের ছোট্ট টিনের চালের বাড়িটা ছিল গ্রামের মাঝখানে। আলমের একটা ছোট বোন ছিল, সামিয়া। বয়স তার 10 বছর। চঞ্চল, দুষ্টু, কিন্তু খুব মিষ্টি। সে সবসময় ভাইয়ের পিছন পিছন ঘুরত। ভাইয়া, আমাকে নিয়ে চলো না। এই ছিল তার প্রিয় সংলাপ। দ্বিতীয় অধ্যায়, নতুন প্রতিবেশী। একদিন গ্রামে নতুন একটা পরিবার এলো। তারা ঢাকা থেকে এসেছিল। বাবা একজন সরকারি চাকরিজীবী, বদলি হয়ে এই উপজেলায় এসেছেন। তাদের সাথে ছিল একটা মেয়ে, নাম তার তানিয়া। তানিয়া ছিল আলমের সমবয়সী। লম্বা চুল, বড় বড় চোখ, আর মুখে সবসময় একটা হাসি। সে ছিল খুবই পড়ুয়া। বই পড়তে তার খুব ভালো লাগত। প্রথম দিন যখন সে গ্রামের স্কুলে ভর্তি হল, তখন সবাই অবাক হয়ে তাকে দেখছিল। শহুরে মেয়ে, কিন্তু কোনো অহংকার নেই।
আলম আর তানিয়ার প্রথম দেখা হয়েছিল স্কুলের লাইব্রেরিতে। দুজনেই একই বই খুঁজছিল, রবীন্দ্রনাথের গোরা গু। তুমিও রবীন্দ্রনাথ পড়ো? আলম জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, আমার খুব প্রিয়। তুমি? তানিয়া হেসে জবাব দিয়েছিল। সেই থেকে তাদের বন্ধুত্ব শুরু। প্রতিদিন স্কুলে, লাইব্রেরিতে, আর কখনো কখনো নদীর ধারে বসে তারা গল্প করত। সাহিত্য নিয়ে, জীবন নিয়ে, স্বপ্ন নিয়ে। তৃতীয় অধ্যায়, স্বপ্নের কথা। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, জানো, আমি বড় হয়ে লেখক হতে চাই। এমন গল্প লিখব যেগুলো মানুষের মন ছুঁয়ে যাবে গু। তানিয়া মৃদু হেসে বলল, তুমি পারবে। তোমার লেখার হাত খুব ভালো। তুমি যা লিখো তাতে আন্তরিকতা আছে গি। তুমি কি হতে চাও? আলম জিজ্ঞেস করল। আমি শিক্ষিকা হতে চাই। গ্রামের মেয়েদের পড়াতে চাই। দেখো না, এখানে কত মেয়ে স্কুলেই যায় না। আমি চাই সবাই পড়াশোনা করুক। তানিয়ার কথা শুনে আলম অবাক হল। এতটা সরল, এতটা নিঃস্বার্থ স্বপ্ন। তুমি সত্যিই অসাধারণ, আলম বলল। তানিয়া লজ্জা পেয়ে বলল, আরে না, আমি সাধারণ। তবে হ্যাঁ, আমি মানুষের জন্য কিছু করতে চাই। সেদিন থেকে আলমের মনে তানিয়ার জন্য একটা বিশেষ জায়গা তৈরি হল। সে বুঝতে পারছিল না এটা কি অনুভূতি, কিন্তু তানিয়াকে না দেখলে তার দিন ভালো যেত না। চতুর্থ অধ্যায়, বর্ষাকাল। বর্ষা এলো। পদ্মা নদী ফুলে ফেপে উঠল। চারিদিকে পানি আর পানি। স্কুল বন্ধ হয়ে গেল। বৃষ্টি থামার নাম নেই। একদিন সন্ধ্যায় আলম দেখল তানিয়া তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, ভিজে একদম। কি হয়েছে? এভাবে বৃষ্টিতে ভিজে আসলে কেন? আলম চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। আমার বই। আমার প্রিয় বইটা। আমি নদীর ধারে রেখে এসেছিলাম। পানিতে ভেসে যাবে কি? তানিয়া কাঁদো কাঁদো স্বরে বলল। আলম কিছু না ভেবে ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। বৃষ্টি তখন মুষলধারে পড়ছে। সে নদীর ধারে গিয়ে দেখল তানিয়ার বইটা একটা পাথরের নিচে চাপা পড়ে আছে, কিন্তু পানি প্রায় সেখানে পৌঁছে গেছে। সে দ্রুত বইটা তুলে নিল। সৌভাগ্যবশত বইটা পুরোপুরি ভিজেনি। সে তার শার্টের ভিতরে বইটা লুকিয়ে বাড়ি ফিরল। তানিয়া যখন বইটা পেল, তার চোখে পানি এসে গেল। তুমি এতটা করলে আমার জন্য? তুমি আমার বন্ধু। বন্ধুর জন্য এটুকু তো করাই যায়, আলম হেসে বলল। সেদিন থেকে তানিয়াও বুঝতে পারল, আলম তার কাছে শুধু একজন বন্ধু নয়, আরও বেশি কিছু। পঞ্চম অধ্যায়, গ্রামের মেলা। শরৎকাল এলো। গ্রামে বড় মেলা বসল। নৌকা বাইচ, পুতুল নাচ, জারি গান, কত কিছু। সারা গ্রামে উৎসবের আমেজ। আলম আর তানিয়া একসাথে মেলা ঘুরছিল। স্বামীয়াও ছিল তাদের সাথে। সে দুষ্টুমি করে বলল, ভাইজা, তানিয়া আপু তোমার বউ হবে? আলম আর তানিয়া দুজনেই লজ্জা পেয়ে গেল। আলম স্বামীয়াকে বকা দিল, কিন্তু মনে মনে সে ভাবছিল, সত্যিই তো, তানিয়াকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ মনে হয়। মেলায় একটা পুতুলের দোকানে তানিয়া একটা সুন্দর পুতুল দেখে মুগ্ধ হয়ে গেল। কিন্তু দাম শুনে হতাশ হল, 50 টাকা। তার কাছে এত টাকা ছিল না। আলম চুপি চুপি পুতুলটা কিনে নিল। মেলা শেষে যখন বাড়ি ফিরছিল তখন সে তানিয়াকে পুতুলটা দিল। এটা তুমি আমার জন্য? তানিয়া অবাক হয়ে বলল। তুমি যেটা চেয়েছিলে সেটা তোমার হওয়া উচিত কি? আলম মৃদু হেসে বলল। তানিয়া পুতুলটা বুকে জড়িয়ে ধরল। ধন্যবাদ, আলম। তুমি সত্যিই খুব ভালো। সেদিন রাতে আলম তার ডায়েরিতে লিখল, আজ আমি বুঝেছি ভালোবাসা কাকে বলে। যাকে দেখলে বুক ভরে যায়, যার জন্য নিজের সবকিছু দিয়ে দিতে ইচ্ছা করে, সেই তো ভালোবাসা। ষষ্ঠ অধ্যায়, সংকট। কিন্তু জীবন তো সবসময় সুখের থাকে না। একদিন আলমের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলল তাকে ঢাকায় নিয়ে যেতে হবে ভালো চিকিৎসার জন্য। আলম দুশ্চিন্তায় পড়ে গেল। ঢাকায় যেতে হলে অনেক টাকা লাগবে। তাদের পরিবার তো সচ্ছল নয়। তানিয়া যখন এ খবর পেল, সে তার বাবাকে বলল। তানিয়ার বাবা একজন ভালো মানুষ ছিলেন। তিনি আলমের বাবার চিকিৎসার জন্য টাকা দিতে রাজি হলেন। না না, এভাবে আমরা নিতে পারব না, মোক্তার সাহেব বললেন। আপনি আমার মেয়ের শিক্ষকের বাবা। আমার দায়িত্ব আপনার সেবা করা, তানিয়ার বাবা বললেন। শেষ পর্যন্ত আলমের বাবাকে ঢাকায় নিয়ে যাওয়া হল। আলম আর তার মা তার সাথে গেল। স্বামিয়া থেকে গেল গ্রামে তানিয়াদের বাড়িতে। ঢাকায় থাকতে হল প্রায় 1 মাস। সেই 1 মাস আলম প্রতিদিন তানিয়াকে চিঠি লিখত। মোবাইল ফোন তো তখন সবার ছিল না।
চিঠি ছিল যোগাযোগের মাধ্যম। তানিয়াও প্রতিদিন চিঠির অপেক্ষায় থাকত। আলমের চিঠি পড়ে সে বুঝতে পারত আলম কতটা কষ্টে আছে, কতটা দুশ্চিন্তায় আছে। সে নিজেও আলমের জন্য দোয়া করত। 7ম অধ্যায়, ফিরে আসা। অবশেষে মোক্তার সাহেব সুস্থ হয়ে উঠলেন। ডাক্তার বললেন এখন তিনি বাড়ি যেতে পারবেন। কিন্তু সতর্ক থাকতে হবে। যেদিন আলম গ্রামে ফিরল সেদিন পুরো গ্রাম খুশিতে আত্মহারা। সবাই মোক্তার সাহেবকে দেখতে এলো। তানিয়াও এলো সামিয়াকে নিয়ে। আলম তানিয়াকে দেখে বলল, তোমার চিঠিগুলো আমাকে শক্তি দিয়েছে। ঢাকায় যখন খুব কষ্ট লাগত তখন তোমার চিঠি পড়ে আবার ভালো লাগত। আমি জানতাম তুমি ফিরে আসবে। আমি বিশ্বাস রাখিনি, হারাইনি। তানিয়া মৃদু হেসে বলল। সেদিন বিকেলে নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তানিয়া, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো। তানিয়া বলল, আমি তোমাকে ভালোবাসি। ঢাকায় থাকার সময় প্রতিটা মুহূর্তে তোমার কথা মনে পড়েছে। তুমি ছাড়া আমার জীবন অর্থহীন। তানিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি আলম। কিন্তু আমরা এখনো ছোট। আমাদের পড়াশোনা শেষ করতে হবে, নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। তারপর আমরা একসাথে থাকব। আলম তার কথা শেষ করল। হ্যাঁ, একসাথে থাকব। তানিয়া হেসে মাথা নাড়ল। 8ম অধ্যায়, সময়ের পরীক্ষা। পরের কয়েক বছর দ্রুত কেটে গেল। আলম আর তানিয়া দুজনেই খুব ভালো ছাত্র ছিল। এসএসসি পরীক্ষায় দুজনেই জিপিএ 5 পেল। এরপর তারা ঢাকায় কলেজে ভর্তি হল। আলম নটরডেম কলেজে আর তানিয়া হলিক্রস কলেজে। গ্রাম ছেড়ে শহরে আসতে হল। শহরের জীবন ছিল অন্যরকম। ব্যস্ততা, ভিড়, শব্দ, সবকিছু গ্রামের থেকে আলাদা। কিন্তু আলম আর তানিয়া তাদের লক্ষ্য থেকে বিচলিত হল না। প্রতি সপ্তাহান্তে তারা দেখা করত। কখনো রমনা পার্কে, কখনো টিএসসিতে, কখনো কোনো বইয়ের দোকানে। তারা একে অপরকে উৎসাহ দিত, সাহস দিত। এইচএসসি পরীক্ষায়ও দুজনেই ভালো ফল করল। আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে ভর্তি হল আর তানিয়া শিক্ষা বিভাগে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের জীবনে নতুন চ্যালেঞ্জ এল। রাজনীতি, সেশনজট, আর্থিক সংকট, নানা সমস্যা। কখনো কখনো আলমের মনে হতো সে হয়তো লেখক হতে পারবে না। তানিয়াও মাঝে মাঝে হতাশ হতো। কিন্তু তারা একে অপরকে সাহায্য করত। আলম যখন হতাশ হতো তানিয়া তাকে মনে করিয়ে দিত তার স্বপ্নের কথা। তানিয়া যখন ভেঙে পড়ত আলম তাকে শক্তি যোগাত। 9ম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। স্নাতক শেষ করার পর আলম একটা পত্রিকায় চাকরি পেল। সাংবাদিক হিসেবে। বেতন খুব বেশি না, কিন্তু লেখার সুযোগ ছিল। সে ফিচার লিখত, গল্প লিখত। তানিয়া একটা স্কুলে শিক্ষিকা হিসেবে যোগ দিল। তার স্বপ্ন ছিল গ্রামে ফিরে যাওয়া, কিন্তু সে জানত এখনও সময় হয়নি। আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে। একদিন আলম একটা প্রকাশনা সংস্থায় তার লেখা গল্পের পাণ্ডুলিপি জমা দিল। সে একটা উপন্যাস লিখেছিল, নদীর ধারে সেই গাগু। এটা ছিল তাদের নিজেদের গল্প, তাদের গ্রামের গল্প। কয়েক মাস পর প্রকাশক ফোন করলেন। আপনার বই আমরা প্রকাশ করতে চাই। গল্পটা খুব সুন্দর, আবেগময়। আলম বিশ্বাস করতে পারছিল না। তার স্বপ্ন সত্যি হচ্ছে। সে প্রথমেই তানিয়াকে খবরটা দিল। আমি জানতাম তুমি পারবে। তুমি তো সত্যিই লেখক। তানিয়া খুশিতে আটখানা। বইটা প্রকাশিত হওয়ার পর বেশ সাড়া পড়ে গেল। পাঠকরা ভালো সাড়া দিল। সমালোচকরাও প্রশংসা করল। 10ম অধ্যায়, ঘরে ফেরা। 5 বছর পর আলম আর তানিয়া সিদ্ধান্ত নিল তারা গ্রামে ফিরে যাবে। ঢাকায় তারা যা অর্জন করতে চেয়েছিল তা করেছে। এখন সময় এসেছে নিজেদের শেকদে ফিরে যাওয়ার। তারা বিয়ে করল। সাদামাটা অনুষ্ঠান, কিন্তু পূর্ণ আন্তরিকতায়। পুরো গ্রাম এসেছিল তাদের বিয়েতে। তোমরা আমাদের গর্ব, মোক্তার সাহেব আবেগে বললেন। বিয়ের পর তারা গ্রামেই থেকে গেল। আলম লেখালেখি চালিয়ে গেল। সে গ্রামের গল্প লিখত, সাধারণ মানুষের গল্প। তার বই পরপর সফল হতে লাগল। তানিয়া গ্রামে একটা স্কুল খুল। বিনামূল্যে গরিব মেয়েদের পড়াতে লাগল। সে তার স্বপ্ন পূরণ করছিল। 11ম অধ্যায়, নতুন প্রজন্ম। 3 বছর পর তাদের একটা মেয়ে হল। নাম রাখল রূপা। ছোট্ট, ফুটফুটে, ঠিক যেন তানিয়ার মতো। রূপা বড় হতে লাগল গ্রামের মুক্ত পরিবেশে। নদীর ধারে খেলা, মাঠে দৌড়ানো, গাছে চড়া, সবকিছু।
আলম তাকে গল্প শোনাত, তানিয়া তাকে পড়াত। একদিন রূপা জিজ্ঞেস করল, বাবা, তুমি আর মা কিভাবে পরিচিত হলে? আলম হেসে বলল, সেটা একটা লম্বা গল্প মা। একদিন তোমাকে পুরো গল্প শোনাব গু। এখন শোনাও না, রূপা জেদ করল। আলম তানিয়ার দিকে তাকাল। তানিয়া হেসে মাথা নাড়ল। ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে দুটো ছেলেমেয়ে পরিচিত হয়েছিল। দাদ শ্রদ্ধায় পূর্ণতা। বছর কেটে গেল। আলমের বই এখন দেশজুড়ে জনপ্রিয়। সে একজন প্রতিষ্ঠিত লেখক। কিন্তু খ্যাতি তাকে বদলায়নি। সে এখনও সেই সরল বিনলি আলম। তানিয়ার স্কুল এখন বড় হয়েছে। শত শত মেয়ে সেখানে পড়ছে। অনেকে এখন কলেজে, বিশ্ববিদ্যালয়ে। তানিয়া তাদের সবার কাছে একজন আদর্শ। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তুমি জানো, এই জায়গাটাই আমার সবচেয়ে প্রিয়। এখানেই আমরা প্রথম একসাথে বসেছিলাম, স্বপ্নের কথা বলেছিলাম গ। আর এখন সেই স্বপ্ন পূরণ হয়েছে, তানিয়া বলল। শুধু পূরণই না, আরও বেশি কিছু পেয়েছি। তোমাকে পেয়েছি, রূপাকে পেয়েছি, এই সুন্দর জীবনটা পেয়েছি গ। রূপা তখন দৌড়ে এসে তাদের কোলে বসল। বাবা, আমি বড় হয়ে তোমার মতো লেখক হব। আলম হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। তুমি যা হতে চাও তাই হবে মা। আমরা তোমার পাশে আছি। সূর্য তখন অস্ত যাচ্ছে নদীর ওপারে। লাল কমলা আকাশ, নদীর শীতল বাতাস, আর পরিবারের উষ্ণতা, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? ত্রয়োদশ অধ্যায়, গ্রামের উন্নয়ন। আলম আর তানিয়া শুধু নিজেদের নিয়েই ব্যস্ত ছিল না, তারা পুরো গ্রামের উন্নয়ন নিয়ে ভাবত। আলম তার লেখালেখি থেকে যা আয় করত, তার একটা অংশ গ্রামের উন্নয়নে ব্যয় করত। তারা গ্রামে একটা লাইব্রেরি খুল। হাজার হাজার বই নিয়ে। গ্রামের যে কেউ এসে বই পড়তে পারত। ছোট ছেলেমেয়েরা বিকেলে এসে বই পড়ত, গল্প শুনত। জ্ঞানী শক্তি, আলম সবসময় বলত। আমরা যদি আমাদের নতুন প্রজন্মকে শিক্ষিত করতে পারি, তাহলে গ্রাম এমনিতেই উন্নত হবে গ। তানিয়া তার স্কুলে শুধু পড়াশোনাই শেখাত না, জীবন দক্ষতাও শেখাত। মেয়েদের শেখাত কিভাবে আত্মবিশ্বাসী হতে হয়, কিভাবে নিজের মতামত প্রকাশ করতে হয়, কিভাবে স্বাবলম্বী হতে হয়। শিক্ষা মানে শুধু বই পড়া নয়, তানিয়া বলত। শিক্ষা মানে জীবনকে বুঝতে শেখা, মানুষ হয়ে ওঠা। গ্রামের মানুষ তাদের এই প্রচেষ্টায় খুব খুশি ছিল। যারা আগে মেয়েদের স্কুলে পাঠাতে চাইত না, তারাও এখন পাঠাতে শুরু করেছে। একদিন গ্রামের প্রবীণ হাজী সাহেব আলমকে বললেন, বাবা, তোমরা আমাদের গ্রামের জন্য যা করছ, সেটা আল্লাহ কবুল করুন। তোমরা না থাকলে আমাদের গ্রাম এখনও অন্ধকারেই থাকত। আলম বিনয়ের সাথে বলল, চাচা, আমরা তো এই গ্রামেরই সন্তান। আমাদের দায়িত্ব এই গ্রামের সেবা করা গ। চতুর্দশ অধ্যায়, বাধা আর সংগ্রাম। কিন্তু জীবন তো সবসময় মসৃণ পথে চলে না। একদিন গ্রামে একটা বড় সমস্যা দেখা দিল। পদ্মা নদীর ভাঙন শুরু হল। প্রতিদিন নদী গ্রামের জমি গিলে খাচ্ছে। অনেক পরিবার তাদের বাড়িঘর হারাচ্ছে। ফসলের জমি নদীতে তলিয়ে যাচ্ছে। মানুষ আতঙ্কিত। আলম আর তানিয়া বসে থাকল না। তারা একটা সভা ডাকল। পুরো গ্রামের মানুষ এলো। আমরা যদি একসাথে কাজ করি, তাহলে আমরা নদীর ভাঙন রোধ করতে পারব, আলম বলল। আমাদের সরকারের কাছে দরখাস্ত দিতে হবে, আমাদের নিজেদেরও কিছু পদক্ষেপ নিতে হবে গু। তারা একটা কমিটি গঠন করল। জেলা প্রশাসকের কাছে দরখাস্ত দিল। সংবাদপত্রে লিখল। আলম তার লেখনির মাধ্যমে এই সমস্যা তুলে ধরল সারা দেশে। কয়েক মাসের সংগ্রামের পর সরকার নড়েচড়ে বসল। নদীর তীরে বাঁধ নির্মাণের কাজ শুরু হল। ধীরে ধীরে ভাঙন থামল। গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেল। তোমরা আমাদের গ্রামকে বাঁচিয়েছ, একজন বৃদ্ধ আলমকে আশীর্বাদ করলেন। আমরা সবাই মিলে বাঁচিয়েছি, আলম বলল। এটা সবার প্রচেষ্টার ফল। পঞ্চদশ অধ্যায়, রূপার স্বপ্ন। রূপা এখন 10 বছরের। খুব মেধাবী মেয়ে। স্কুলে সব সময় প্রথম হয়। কিন্তু শুধু পড়াশোনায় নয়, সে খেলাধুলায়, গানেও ভালো। একদিন রূপা তার বাবা-মাকে বলল, আমি ডাক্তার হতে চাই। গ্রামের মানুষদের সেবা করব। আলম আর তানিয়া খুশি হল। তাদের মেয়ে অন্যের সেবা করতে চায়, এর চেয়ে বড় গর্বের আর কি হতে পারে? তুমি যা হতে চাও, আমরা তোমাকে সাহায্য করব, তানিয়া বলল। কিন্তু রূপার একটা শর্ত ছিল। আমি ঢাকায় না, গ্রামেই থাকব। এখানেই পড়ব, এখানেই ডাক্তারি করব গু। আলম হেসে বলল, কেন মা? ঢাকায় তো ভালো সুযোগ পাবে।
বাবা, তুমি আর মা যেমন গ্রামে ফিরে এসেছ, আমিও তাই চাই। গ্রামের মানুষদের সবচেয়ে বেশি সাহায্যের দরকার গু। এই কথা শুনে আলমের চোখে পানি এসে গেল। তার মেয়ে তার আদর্শকে ধারণ করছে। রূপা খুব পরিশ্রমী ছিল। প্রতিদিন ভোরে উঠে পড়াশোনা করত। মায়ের স্কুলে ছোটদের পড়াতে সাহায্য করত। বাবার লেখার কাজেও হাত লাগাত। রূপা, তুমি এত কাজ করো, ক্লান্ত হয়ে যাও না? তানিয়া একদিন জিজ্ঞেস করল। না মা, আমি যখন মানুষের উপকার করি তখন আমার ভালো লাগে। ক্লান্তি লাগে না, রূপা হেসে জবাব দিল। শ্রদ্ধায় পুরস্কার। আলমের লেখালেখি এখন দেশের সীমা পেরিয়ে গেছে। তার বই অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষা। বিদেশেও পাঠক তৈরি হয়েছে। একদিন একটা খবর এলো, আলম জাতীয় সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছে। এটা দেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। পুরো গ্রাম আনন্দে উদ্বেলিত। আমাদের আলম জাতীয় পুরস্কার পাবে, সবাই গর্ব করে বলতে লাগল। পুরস্কার দেওয়ার অনুষ্ঠান হল ঢাকায়। প্রধানমন্ত্রী নিজে পুরস্কার তুলে দিলেন আলমের হাতে। আপনার লেখা আমাদের গ্রামবাংলার প্রকৃত চিত্র তুলে ধরে, প্রধানমন্ত্রী বললেন। আপনি দেশের গর্বও। আলম বিনয়ের সাথে পুরস্কার নিল। তার মনে পড়ল সেই দিনগুলোর কথা, যখন সে নদীর ধারে বসে স্বপ্ন দেখত লেখক হওয়ার। পুরস্কার পাওয়ার পর আলম একটা বক্তৃতা দিল। এই পুরস্কার শুধু আমার একার নয়। এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মেয়ে রূপার, আমার গ্রামের সব মানুষের। তারা আমাকে অনুপ্রাণিত করেছে, সাহস দিয়েছে গি। তানিয়ার চোখে খুশির অশ্রু। তার স্বামী এত বড় সম্মান পেল, কিন্তু তবুও সে নিজের কৃতিত্ব সবার সাথে ভাগ করে নিচ্ছে। সপ্তদশ অধ্যায়, তানিয়ার স্বীকৃতি। আলমের পুরস্কার পাওয়ার 1 বছর পর তানিয়াও একটা সম্মান পেল। সরকার তাকে সেরা শিক্ষক পুরস্কার দিল। তার স্কুল থেকে যে মেয়েরা বের হয়ে গেছে তারা এখন বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ উদ্যোক্তা। পুরস্কার নেওয়ার সময় তানিয়া বলল, আমি শুধু বীজ বপন করেছি। এই মেয়েরাই আমার আসল পুরস্কার। তারা নিজেদের প্রতিষ্ঠিত করেছে, সমাজে অবদান রাখছে গি। তার স্কুলের একজন প্রাক্তন ছাত্রী, যে এখন একজন সফল ব্যবসায়ী, মঞ্চে উঠে এসে বলল, ম্যাডাম না থাকলে আমি আজ এখানে থাকতাম না। তিনি আমাকে শুধু পড়াশোনাই শেখাননি, আত্মবিশ্বাস শিখিয়েছেন গু। রূপা তখন মঞ্চের নিচে বসে মায়ের দিকে তাকিয়েছিল, গর্বিত চোখে। আমার মা সত্যিই সেরা, সে মনে মনে বলল। অষ্টাদশ অধ্যায়, সময়ের প্রবাহ। আরও কয়েক বছর কেটে গেল। রূপা এখন 8ম শ্রেণীতে। খুব ভালো ছাত্রী। তার স্বপ্ন ডাক্তার হওয়ার, সেই স্বপ্ন এখনও অটুট। আলম এখনও লিখে যাচ্ছে। তার নতুন একটা উপন্যাস বের হল, জোছনা রাতের স্বপ্ন। এটাও বেশ জনপ্রিয় হল। তানিয়ার স্কুল এখন অনেক বড়। 300 জন ছাত্রী, 10 জন শিক্ষক, একটা পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান। গ্রামটাও অনেক বদলে গেছে। এখন পাকা রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্যকেন্দ্র, সবকিছু আছে। কিন্তু গ্রামের আত্মা, সেই সারল্য, সেই ভালোবাসা, সেটা আছে অক্ষুণ্ণ। একদিন সন্ধ্যায় পুরো পরিবার নদীর ধারে বসেছিল। আলম, তানিয়া, রূপা আর শামিয়া। শামিয়া এখন বিবাহিত, তার একটা ছেলে আছে। ভাইয়া, মনে আছে যখন আমি ছোট ছিলাম, তুমি আর ভাবি এখানে বসে গল্প করতে? শামিয়া হেসে বলল। মনে আছে, আলম হেসে বলল। সেই সময়গুলো কত সুন্দর ছিল। এখনকার সময়ও কম সুন্দর নয়, তানিয়া বলল। আমরা একসাথে আছি, সুস্থ আছি, খুশি আছি, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি? রূপা বলল, বাবা, তোমার আর মায়ের মতো আমিও একজন ভালো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। আলম মেয়ের মাথায় হাত রেখে বলল, তুমি পাবে মা। তবে তার আগে তোমার স্বপ্ন পূরণ করো। ডাক্তার হও। তারপর জীবনসঙ্গী খুঁজবে গু। 49 অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। রূপা এসএসসি পরীক্ষা দিল। ফলাফল বেরোল, জিপিএ 5। পুরো গ্রাম খুশি। আলম আর তানিয়া গর্বিত। কিন্তু এখন একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। রূপা ডাক্তার হতে চায়, আর তার জন্য তাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে। কিন্তু গ্রামে তো মেডিকেল কলেজ নেই। বাবা, আমি ঢাকা মেডিকেলে ভর্তি হতে চাই, রূপা বলল। আলম একটু চিন্তিত হল। কিন্তু তুমি তো বলেছিলে গ্রামে থাকবে। হ্যাঁ বাবা, আমি গ্রামে ফিরে আসব। কিন্তু ভালো ডাক্তার হতে হলে ভালো প্রতিষ্ঠান থেকে পড়তে হবে। আমি 5 বছর ঢাকায় থাকব, তারপর ফিরে আসব এবং গ্রামে একটা হাসপাতাল খুলব। তানিয়া বলল, মেয়েটা ঠিকই বলছে। আমরাও তো ঢাকায় গিয়ে পড়াশোনা করেছিলাম।
তারপর ফিরে এসেছি গু। রূপা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হল। প্রথম দিকে গ্রাম ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সে জানত এটা তার লক্ষ্যের জন্য প্রয়োজন। আলম আর তানিয়া প্রতি মাসে ঢাকায় যেত মেয়েকে দেখতে। রূপা ফোনে প্রতিদিন কথা বলত। ২০ অধ্যায়, পরিবারের বন্ধন। ৫ বছর খুব দ্রুত কেটে গেল। রূপা ডাক্তার হয়ে গেল। এমবিবিএস পাস করল ভালো ফলসহ। এখন তার সামনে অনেক সুযোগ। ঢাকার বড় বড় হাসপাতাল তাকে চাকরির অফার দিচ্ছে। কিন্তু রূপার লক্ষ্য অন্য। বাবা, আমি গ্রামে ফিরে আসছি, রূপা ফোনে বলল। তুমি নিশ্চিত? ঢাকায় তো অনেক ভালো সুযোগ, আলম বলল। বাবা, আমার স্বপ্ন তো ঢাকায় বড় ডাক্তার হওয়া নয়। আমার স্বপ্ন গ্রামের মানুষের সেবা করা গে। রূপা গ্রামে ফিরে এলো। গ্রামের মানুষ তাকে মাথায় করে নিয়ে এলো। আমাদের নিজের ডাক্তার। সে একটা ছোট ক্লিনিক খুল। বিনামূল্যে গরিব মানুষদের চিকিৎসা দিতে লাগল। যাদের সামর্থ্য আছে তারা দিত। যাদের নেই তাদের কাছ থেকে কিছু নিত না। তুমি কিভাবে চালাবে এভাবে? আলম একদিন জিজ্ঞেস করল। বাবা, তুমি তো লেখক হয়েছ মানুষের সেবা করার জন্য, মা শিক্ষিকা হয়েছে সেবার জন্য। আমিও তাই। টাকা পয়সা পরে দেখা যাবে উ। আলম মেয়েকে জড়িয়ে ধরল। তুমি আমাদের গর্ব উ। ২১ অধ্যায়, নতুন সঙ্গী। রূপা যখন ক্লিনিকে ব্যস্ত তখন একদিন একজন তরুণ ডাক্তার এলো। তার নাম ফাহিম। সে ঢাকা থেকে এসেছে গ্রামাঞ্চলে স্বেচ্ছাসেবা করতে। ফাহিম আর রূপা একসাথে কাজ করতে লাগল। দুজনেই একই স্বপ্ন দেখে, গ্রামের মানুষের সেবা করা। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হল। তারপর সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপান্তরিত হল। একদিন ফাহিম আলমের কাছে এলো। চাচা, আমি রূপাকে বিয়ে করতে চাই উ। আলম হেসে বলল, তুমি কি রূপাকে জিজ্ঞেস করেছ? হ্যাঁ, সে রাজি, ফাহিম লজ্জা পেয়ে বলল। তানিয়া খুশিতে আটখানা। আমার মেয়ে একজন ভালো মানুষ পেয়েছে গিয়ে। রূপা আর ফাহিমের বিয়ে হল। সাদামাটা কিন্তু আন্তরিক অনুষ্ঠান। পুরো গ্রাম এসেছিল। বিয়ের পর তারা দুজন মিলে ক্লিনিক চালাতে লাগল। তারা স্বপ্ন দেখে গ্রামে একটা বড় হাসপাতাল করার। ২২ অধ্যায়, ৩ প্রজন্ম। ২ বছর পর রূপার একটা ছেলে হল। নাম রাখল আয়ান। আলম আর তানিয়া দাদা-দাদি হল। দেখো আমাদের নাতি, আলম আবেগে বলল। তানিয়া শিশুটিকে কোলে নিয়ে বলল, এই শিশু আমাদের ভবিষ্যৎ। এর জন্যই তো আমরা এত কাজ করছি উ। এখন বাড়িতে ৩ প্রজন্ম। আলমতানিয়া, রূপা, ফাহিম আর ছোট্ট আয়ান। প্রতিদিন সন্ধ্যায় তারা একসাথে বসে। আলম গল্প বলে, তানিয়া গান শোনায়, রূপা দিনের কাজের গল্প বলে। একদিন আয়ান যখন একটু বড় হল সে জিজ্ঞেস করল, দাদু তুমি কি করো? আলম হেসে বলল, আমি গল্প লিখি নাতুগু। আমাকে একটা গল্প বলো না? ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে কে। আর এভাবেই চলতে থাকে জীবনের গল্প প্রজন্ম থেকে প্রজন্মে। ২৩ অধ্যায়, উত্তরাধিকার। আলম এখন ৬০ পেরিয়ে গেছে। চুলদাড়ি পেকে গেছে। কিন্তু লেখার হাত এখনও অক্ষুণ্ণ। সে এখনও প্রতিদিন লেখে। তানিয়াও এখন অবসর নিয়েছে স্কুল থেকে। কিন্তু মাঝে মাঝে যায় ছাত্রীদের সাথে দেখা করতে। একদিন আয়ান, যে এখন ৫ বছরের, দাদুকে জিজ্ঞেস করল, দাদু তুমি কত বই লিখেছ? প্রায় ২০টা, আলম বলল। আমিও বড় হয়ে লেখক হব, আয়ান বলল। রূপা হেসে বলল, তুমি যা হতে চাও তাই হবে গি। আলম নাতিকে কোলে নিয়ে বলল, লেখক হওয়া মানে শুধু বই লেখা নয় বাবা। লেখক হওয়া মানে মানুষের কথা বলা, সত্য বলা, ভালোবাসা ছড়িয়ে দেওয়া গি। আমি সব করব, আয়ান উৎসাহিত হয়ে বলল। তানিয়া নাতিকে আদর করে বলল, তুমি করবে, আমরা জানি গি। ২৪ অধ্যায়, গ্রামের হাসপাতাল। রূপা আর ফাহিমের স্বপ্ন ছিল গ্রামে একটা বড় হাসপাতাল খোলার। তারা কয়েক বছর ধরে টাকা জমিয়ে রাখছিল। আলমও তার রয়্যালটির একটা অংশ দিয়েছিল। অবশেষে সেই দিন এলো। তারা একটা ৩তলা হাসপাতাল তৈরি করল। নাম দিল রূপসী হাসপাতাল উ। উদ্বোধনের দিন পুরো জেলা থেকে মানুষ এলো। স্বাস্থ্যমন্ত্রী নিজে এসে উদ্বোধন করলেন। এই হাসপাতাল শুধু একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র নয়, মন্ত্রী বললেন। এটা একটা স্বপ্নের বাস্তবায়ন। ডা রূপা আর ডা ফাহিম যা করেছেন সেটা অনুকরণীয় গু। হাসপাতালে ১০টা বেড, অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি, সব কিছু আছে।
আর সবচেয়ে বড় কথা, গরিবদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা। আলম গর্বে বুক ফুলিয়ে বলল, আমার মেয়ে যা করেছে আমি কলম দিয়ে তা করতে পারিনি গু। তুমি কলম দিয়ে মানুষের মন ছুঁয়েছ, আমি হাত দিয়ে মানুষের শরীর সারাচ্ছি। দুটোই সমান গুরুত্বপূর্ণ, রূপা বলল। 25 অধ্যায় প্রত্যাবর্তন। একদিন গ্রামে একটা আশ্চর্য ঘটনা ঘটল। যে ছেলেটা 30 বছর আগে গ্রাম ছেড়ে আমেরিকায় গিয়েছিল সে ফিরে এল। তার নাম জামিল। সে আমেরিকায় একজন সফল ব্যবসায়ী। কিন্তু বয়স হয়েছে, এখন শেখদে ফিরতে চায়। জামিল আলমের সাথে দেখা করতে এল। আমি তোমার বই পড়েছি আমেরিকায় বসে। সেই বই পড়ে আমার গ্রামের কথা মনে পড়ে গেল। তাই ফিরে এলাম ঘ। স্বাগতম, আলম হাসি মুখে বলল। জামিল বলল, আমি এই গ্রামের জন্য কিছু করতে চাই। তুমি কি পরামর্শ দাও? আলম ভাবল একটু। তারপর বলল, গ্রামে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলো। যুবকদের হাতে কলমে কাজ শেখাও। তাহলে তারা চাকরি পাবে, স্বাবলম্বী হবে গু। জামিল খুশি হল। চমৎকার আইডিয়া। কয়েক মাসের মধ্যে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হল। সেখানে ছেলেমেয়েরা কম্পিউটার, ইলেকট্রনিক্স, সেলাই, রান্না, নানা বিষয়ে প্রশিক্ষণ পেতে লাগল। এভাবে একে একে গ্রামে নতুন নতুন সুবিধা যুক্ত হতে লাগল। কেউ ফিরে এসে স্কুলে দান করল, কেউ রাস্তা বানিয়ে দিল, কেউ মসজিদ মন্দির সংস্কার করল। আলম দেখছিল আর ভাবছিল, একজন মানুষ যদি ভালো কাজ শুরু করে তাহলে সেটা অন্যদেরও অনুপ্রাণিত করে কি। 26 অধ্যায় পরবর্তী প্রজন্ম। আয়ান এখন 10 বছরের। খুব মেধাবী ছেলে। সে দাদুর কাছে বসে গল্প শোনে, দাদির কাছে থেকে জীবনের পাঠ নেয়। একদিন স্কুলে একটা রচনা প্রতিযোগিতা হল। বিষয় ছিল আমার স্বপ্নের বাংলাদেশ। আয়ান লিখল, আমার স্বপ্নের বাংলাদেশে সবাই শিক্ষিত হবে। কেউ অসুস্থ হলে চিকিৎসা পাবে। কেউ গরিব থাকবে না। সবাই একসাথে মিলেমিশে থাকবে। আমার দাদু বলেন, স্বপ্ন দেখতে হয় বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হয় গে। আয়ান প্রথম হল। পুরস্কার পেল। আলম নাতির রচনা পড়ে চোখ ভিজিয়ে ফেল। আমাদের শিক্ষা বৃথা যায়নি। নতুন প্রজন্ম ঠিক পথে আছে গু। 27 অধ্যায় জীবনের সন্ধ্যা। আলম এখন 65 পেরিয়ে গেছে। শরীর একটু দুর্বল হয়ে এসেছে। কিন্তু মন এখনও তরুণ। একদিন ডাক্তার বলল, তার হার্টে সমস্যা আছে। বিশ্রাম নিতে হবে। রূপা খুব চিন্তিত। বাবা, তুমি এখন আর এত কাজ করবে না। বিশ্রাম নাও। কিন্তু আলম কি থেমে থাকার মানুষ? সে এখনও লেখে, মানুষের সাথে দেখা করে, গ্রামের উন্নয়নের কাজে যুক্ত থাকে। তানিয়া বলল, তুমি একটু শান্ত হও। আমরা এত কাজ করেছি, এখন পরের প্রজন্মকে দায়িত্ব দাও। তুমি ঠিক বলছ, আলম মেনে নিল। কিন্তু আমার একটা শেষ ইচ্ছা আছে গি। কি? তানিয়া জিজ্ঞেস করল। আমি আমাদের জীবনের গল্পটা লিখতে চাই। একটা আত্মজীবনী। যাতে পরের প্রজন্ম জানতে পারে আমরা কিভাবে স্বপ্ন দেখেছিলাম, কিভাবে সেই স্বপ্ন পূরণ করেছিলাম গু। তুমি লেখো, তানিয়া হেসে বলল। আমি তোমাকে সাহায্য করব। 28 অধ্যায় শেষ বই। পরের 6 মাস আলম লিখল তার জীবনের গল্প। নদীর ধারে সেই গা, একটি জীবন কথা কি নাম দিল। বইটাই ছিল তাদের প্রথম দেখা, প্রথম প্রেম, সংগ্রাম, সফলতা, ব্যর্থতা, সবকিছু। বই প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে সাড়া পড়ে গেল। মানুষ পড়ল আর অনুপ্রাণিত হল। একজন পাঠক চিঠি লিখল, আপনার বই পড়ে আমি বুঝেছি স্বপ্ন দেখা আর তা পূরণ করা সম্ভব। আমিও এখন আমার গ্রামে ফিরে যাব, কিছু করব। আলম এই চিঠি পড়ে খুশি হল। দেখো তানিয়া, আমাদের জীবন বৃথা যায়নি। আমরা মানুষকে অনুপ্রাণিত করতে পেরেছি। 29 অধ্যায় বিদায়। এক শীতের সকালে আলম ঘুম থেকে উঠল না। তার হার্ট অ্যাটাক হয়েছে। রূপা যতই চেষ্টা করল, কিছু করতে পারল না। আলম চলে গেল। পুরো গ্রাম শোকে মুহ্যমান। আমাদের আলম চলে গেল, সবাই কাঁদল। তানিয়া কান্নায় ভেঙে পড়ল। তুমি আমাকে একা ফেলে চলে গেলে। রূপা মাকে সান্ত্বনা দিল। মা, বাবা চলে যায়নি। তার লেখায় সে বেঁচে আছে। তার কাজে সে বেঁচে আছে। আমাদের মধ্যে সে বেঁচে আছে গি। আলমের জানাজায় হাজার হাজার মানুষ এল। তাকে সমাহিত করা হল গ্রামের কবরস্থানে, নদীর পাশে, যেখানে সে জীবনের অনেকটা সময় কাটিয়েছে। 30 অধ্যায় উত্তরাধিকার শেষ অধ্যায়। আলমের মৃত্যুর পর তানিয়া ভেঙে পড়েনি।
সে আরও শক্ত হয়েছে। আলম চলে গেছে, কিন্তু তার স্বপ্ন চলে যায়নি। আমাকে সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে হবে গু। সে গ্রামের লাইব্রেরিটাকে কি আলম স্মৃতি লাইব্রেরিকে নাম দিল। সেখানে আলমের সব বই রাখা হল। রূপা হাসপাতালে আরও বেশি মনোযোগী হল। বাবা চাইতেন আমি মানুষের সেবা করি। আমি তাই করব। ফাহিম তার পাশে থেকে সাহায্য করল। আয়ান, যে এখন 15 বছরের, দাদুর মতো লিখতে শুরু করল। সে গল্প লেখে, কবিতা লেখে। একদিন আয়ান তানিয়াকে তার লেখা একটা গল্প দেখাল। গল্পের নাম দাদুর স্বপ্ন। তানিয়া পড়ল। চোখে পানি এলো। তোমার দাদু বেঁচে আছে তোমার মধ্যে গি। বছরের পর বছর কেটে গেল। গ্রামটা আরও উন্নত হল। কিন্তু আলমকে কেউ ভুলল না। প্রতি বছর তার জন্মদিনে গ্রামে একটা সাহিত্য উৎসব হয়। তরুণ লেখকরা আসে, তাদের লেখা পড়ে। তানিয়া এখন 80 পেরিয়ে গেছে। কিন্তু এখনও প্রতিদিন স্কুলে যায়। ছাত্রীদের দেখে আসে। একদিন এক তরুণী তানিয়াকে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনার আর আলম স্যারের গল্পটা কি সত্যি? তানিয়া হেসে বলল, হ্যাঁ, প্রতিটা শব্দ সত্যি। আমরা স্বপ্ন দেখেছিলাম, আর সেই স্বপ্ন পূরণ করেছিলাম গ। আমিও কি পারব? তরুণী জিজ্ঞেস করল। অবশ্যই পারবে, তানিয়া দৃঢ়তার সাথে বলল। শুধু স্বপ্ন দেখো, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করো। আর কখনো হাল ছেড়ো না গি। সেদিন সন্ধ্যায় নদীর ধারে বসে তানিয়া আকাশের দিকে তাকাল। আলম, তুমি কি দেখছ? আমরা যা শুরু করেছিলাম তা এখনো চলছে। তোমার স্বপ্ন বেঁচে আছে গি। নদীর জল কুলকুল করে বয়ে যাচ্ছে। বাতাসে যেন আলমের কণ্ঠস্বর ভেসে এলো, আমি জানতাম তুমি পারবে। আমরা একসাথে এই স্বপ্ন দেখেছিলাম, তুমি তা বাঁচিয়ে রেখেছ। ধন্যবাদ, তানিয়া গু। তানিয়া হাসল। চোখে পানি, কিন্তু মুখে হাসি। ধন্যবাদ তোমাকে, আলম। তুমি আমার জীবনকে অর্থবহ করেছিলে গ। সমাপ্তি। এই ছিল আলম আর তানিয়ার গল্প। দুটো সাধারণ মানুষ, যারা অসাধারণ স্বপ্ন দেখেছিল। আর সেই স্বপ্ন শুধু নিজেদের জন্যই ছিল না, ছিল সবার জন্য। আজও রূপসী গ্রামে যদি যাও, দেখবে আলম স্মৃতি লাইব্রেরি, তানিয়া বালিকা বিদ্যালয়, রূপসী হাসপাতাল, সবকিছু দাঁড়িয়ে আছে। এগুলো শুধু ভবন নয়, এগুলো স্বপ্নের বাস্তবায়ন। আর নদীর ধারে, যেখানে একদিন দুটো তরুণী বসে স্বপ্ন দেখেছিল, সেখানে এখন একটা ফলক লাগানো আছে। তাতে লেখা, যেখানে স্বপ্ন শুরু হয়েছিল। আলম ও তানিয়া, দুই স্বপ্নদ্রষ্টা, দুই সেবক, যারা প্রমাণ করেছেন, স্বপ্ন দেখলে এবং কাজ করলে সবকিছুই সম্ভব। শিক্ষা, জীবনে স্বপ্ন দেখো বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য নিরলসভাবে কাজ করো। নিজের জন্য নয়, সবার জন্য কিছু করার চেষ্টা করো। তাহলেই জীবন সার্থক হবে।